ভূত আড্ডা 2.0 আপনাকে স্বাগতম। আজকের গল্প আপনি মারা গেলেন কিভাবে। ভিডিও এডিটর হিসেবে রয়েছেন শাহাদাত হোসেন সরকার, আর পুরো ভয়েস ওভার জুড়ে আপনার সাথে রয়েছি আমি আসাদুজ্জামান। তো চলুন শুরু করি আজকের চাঞ্চল্যকর গা ছমছমে গল্প, আপনি মারা গেলেন কিভাবে। আপনি মারা গেলেন কিভাবে। সামনে বসে থাকা লোকটার কথা শুনে ঘোর কাটল আমার। মনে হচ্ছে এতক্ষণ আমি নিজের মাঝেই ছিলাম না। মানে কি বলতে চান আপনি? আমি আবার মারা গেলাম কবে? মিস্টার আয়ান, আপনি কি এখনও বুঝতে পারেননি কোথায় আছেন বর্তমানে? বুঝতে না পারলে চারিদিকে তাকিয়ে দেখুন একবার। লোকটার গম্ভীর গম্ভীর কথা শুনে এক প্রকার বিরক্তি নিয়েই আশেপাশে তাকালাম। আমি একটা কাচের ঘরে বসে আছি। বাইরে আরও অনেক মানুষ লাইনে দাঁড়িয়ে আছে। সবার গায়ে সাদা ধবধবে পোশাক এবং হাতে কালো রঙের একটা ফাইল। হ্যাঁ, মনে পড়েছে একটু আগে আমিও ওই লাইনে দাঁড়িয়েছিলাম। আমার হাতেও এমন একটা ফাইল ছিল। ফাইলটা কোথায়? এই তো ওই লোকটার হাতে। সে কি যেন লিখছে আমার ফাইল খুলে। কিন্তু আমি এখানে কিভাবে এলাম? আমি তো চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য যাচ্ছিলাম। আমার গায়েও সাদা পোশাক। আমার জামা কাপড় চেঞ্জ করলো কে? মিস্টার আয়ান, আপনি একটু আগে ইন্টারভিউ দিতে যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছেন। আপনি এখন অন্য একটি দুনিয়ায় আছেন। বাইরে যাদেরকে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখছেন তারা সবাই আজকে মারা গিয়েছে। আমাকে কি পাগল ভাবছেন? আমি মারা গেলে এতক্ষণে কবরে থাকতাম। আমার পরিবারের সবাই কান্নাকাটি করত, কিন্তু এগুলো কিছুই হচ্ছে না। তার মানে আমি স্বপ্ন দেখছি। হাসালেন মিস্টার। অনেক বুদ্ধি আপনার মাথায়। তবে চেষ্টা করে দেখতে পারেন জীবিত হতে পারেন কিনা। এই মৃত্যু অন্য সব সাধারণ মৃত্যুর মতো না। আমরা আপনাকে আমাদের উদ্দেশ্য হাসিল করতে ব্যবহার করতে চাই এবং আপনি আমাদের পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছেন। পাগলের প্রলাপ। দেখতে তো ভদ্রলোকই মনে হয় আপনাকে। বাসায় কি বউয়ের সাথে ঝগড়া করে এসেছেন নাকি? আপনার এসব ফালতু কথা শোনার টাইম নাই আমার। আমি যাচ্ছি। এই বলে চেয়ার থেকে উঠতে যাব তখনই কাচের রুমটা আস্তে আস্তে সংকুচিত হয়ে আসতে লাগলো। চারিদিক থেকে 4টা কাচের দেয়াল আমাকে চাপ দেওয়ার জন্য এগিয়ে আসছে। সামনে বসে থাকা লোকটা অট্ট হাসিতে মেতে উঠেছে। আমি চিৎকার করলাম। ওই লোকটার দিকে ক্রোধে তেড়ে যেতে চাইলাম, কিন্তু আমার পা যেন পাথর হয়ে গেছে। কোনো রকম মুভ করতে পারছি না। দেয়ালগুলো আমার খুব কাছে। এখনই আমাকে চাপা দিয়ে চ্যাপটা করে ফেলবে। চোখ বন্ধ করে কানে হাত দিয়ে গলার পুরো শক্তি দিয়ে চিৎকার করলাম, আয়ান, কি হয়েছে তোর? দরজা খোল। চিৎকার করছিস কেন এই সকাল সকাল? দরজা খোল বাবা। আম্মুর ডাক শুনে ধরফর করে উঠে বসে গেলাম। নিজের সারা শরীরে হাত বুলিয়ে পরীক্ষা করে দেখলাম সব ঠিক আছে। তাহলে এতক্ষণ আমি স্বপ্ন দেখছিলাম। যাক বাবা, বাঁচলাম। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল আমি সত্যি সত্যি মরে গিয়েছিলাম। কিছু হয়নি আম্মু, স্বপ্ন দেখে চিৎকার করেছিলাম। আমি ফ্রেশ হয়ে আসছি নাস্তার টেবিলে, তুমি যাও। কি যে করিস না তোরা, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। এভাবে কেউ চিল্লায় নাকি? তাড়াতাড়ি আয়, নাস্তা ঠান্ডা হয়ে যাচ্ছে। এই বলে আম্মু চলে গেল। আমি এখনও বিছানায় আধা শোয়া অবস্থায় বসে আছি। কি হলো এটা? কি দেখলাম স্বপ্নে? আমার এখনও ওই লোকের হাসি কানে বাজছে। তার গম্ভীর কথাগুলো এখনও আমার মনে ভয় ঢুকিয়ে দিচ্ছে। আজকে সত্যি সত্যি একটা ইন্টারভিউ আছে। তাহলে কি আমার স্বপ্ন সত্যি হতে চলেছে? ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে গিয়ে দেখি আম্মু আনমনা হয়ে বসে আছে। আমি গিয়ে কাঁধে হাত রাখতেই চমকে উঠে বলল, কখন এলি? নে শুরু কর। আজকের ইন্টারভিউটা ভালো করে দিস বাবা। এই টানাটানির সংসারে আমার আর ভালো লাগে না। তোর আব্বু গত হওয়ার পর অনেক বাধা বিপত্তি পেরিয়েছি আমরা, কিন্তু এখন কেন জানি ভয় হয় আমাদের কি কখনো সুদিন আসবে না। আম্মু, এভাবে মন মরা হয়ে কথা বলো না। তোমাকে এভাবে দেখলে আমার প্রতিটা মুহূর্তে ভেঙে যায়। ইনশাআল্লাহ আমাদেরও ভালো দিন আসবে। আম্মু বলল, আজকের স্বপ্নে তোকে অন্য একটা রূপে দেখেছি। তোর গায়ে সাদা ধবধবে পোশাক আর হাতে একটা কালো ফাইল নিয়ে মলিন মুখে দাঁড়িয়ে আছস। আমি তোর কাছে যাওয়ার আগেই তুই অদৃশ্য হয়ে গেলি। মানে কি? আমার স্বপ্নেও নিজেকে এইভাবে দেখেছি আমি। এইসব আম্মুকে বলা যাবে না, তাহলে ভয়ে কেঁদেই ফেলবে। আমি বললাম, এগুলো নিয়ে চিন্তা করো না আম্মু, এটা একটা জাস্ট স্বপ্ন। যারা পুরো গল্পটা শুনতে চান তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।
তাহলে নেক্সট পর্ব দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশান পেয়ে যাবেন। না হলে পর্বগুলো মিসও হতে পারে। নাস্তা শেষ করে রেডি হয়ে আম্মুর কাছ থেকে দোয়া নিয়ে বেরিয়ে পড়লাম ইন্টারভিউ দেওয়ার উদ্দেশ্যে। দরজা খুলতে সকালের ঝলমলে সূর্যটা একদম চোখে এসে পড়ল। আজকের দিনটা একদম অন্যরকম লাগছে। রাস্তাঘাটে মাত্রাতিরিক্ত মানুষজন নেই। একটা রিক্সা নিয়ে গন্তব্যে রওনা দিলাম। পথে মানুষগুলো কিভাবে যেন তাকিয়ে আছে আমার দিকে। সবার চোখে ভয়ের ছাপ। আমাকে দেখে সবাই ভয় পাচ্ছে। নিজেকে ভালোভাবে দেখে নিলাম, পা থেকে মাথা পর্যন্ত। না, সব কিছুই তো ঠিক আছে, তাহলে সবাই এভাবে দেখছে কেন? ইন্টারভিউর অফিসে পৌঁছে রিক্সাওয়ালাকে ভাড়া দিতে যাব, তখনই সে বলল, থাক মামা, আমরা মরা মানুষের কাছ থেকে টাকা লই না। মানে কি বলতে চান আপনি? আমাকে কি পাগল বানিয়ে ছাড়বেন আপনারা? আমি মারা গিয়েছি কবে? আমি জীবিত এবং সুস্থ একজন মানুষ। সে বলল, মামা, আপনি ভাবতে থাকেন আপনি কিভাবে মারা গিয়েছেন। আমি গেলাম। ওই বাস্টার্ড, দাঁড়া বলছি, তুই আমাকে বলে যা আমি কিভাবে মারা গিয়েছি। বলতে না পারলে আজকে তোকে মেরেই ফেলবো আমি। মামা, আমারে সাইডে দেন, আমি ওদের দাবার ছোট্ট একটা গুটি মাত্র। আমারে মাইরা নিজেরে বীর পুরুষ ভাইবেন না। সাহস থাকলে ওদের সাথে লড়াই করেন। ওরা কারা? কোথায় পাবো ওদেরকে? বল আমাকে। ওদের ঠিকানা কেউ জানে না মামা। আপনার মতো অনেকেই আছে ওদের ফাঁদে পা দিয়েছে। আপনি সত্যি সত্যি মারা গেছেন, যেমনটা আমি মারা গিয়েছি গত বছর। আপনার আত্মা ওদের হাতে বন্দী। এখন ওরাই আপনাকে কন্ট্রোল করছে। এই যে আমার কলার চেপে ধরেছেন, এটাও তারা দেখছে। এখন আমি যদি তাদেরকে সিগন্যাল দেই আপনি আমার সাথে অশুভ আচরণ করছেন, তাহলে আপনাকে শাস্তি পেতে হবে। মানে যা মুখে আসছে তাই বলতেছস? তোর এইসব ননসেন্স মার্কা কথাগুলো শুনে নিজের মাথায় হিট হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি তোর কলার ছাড়বো না। এখন তুই তাদেরকে সিগন্যাল দে, আমিও দেখি তোর বাপরা আমাকে কি শাস্তি দেয়। ঠিক আছে মামা, আপনি যেহেতু সোজা কথায় মানছেন না, তাহলে একটু বাঁকা হওয়া যাক। আমিও আপনার মতোই প্রথম পাগলামি করেছিলাম, পরে ধীরে ধীরে মানিয়ে নিয়েছি। এই বলে সে মুহূর্তের মধ্যে বাতাসের গতিতেই চলে গেল। মনে হলো যেন তার কলার চেপে ধরে রাখা আমার হাতটাও তার সঙ্গে চলে গেল। হঠাৎ আমার ভেতরে বৈদ্যুতিক শক্টের মতো এমন একটা ঝাঁকুনি দিল যে আমি উড়ে গিয়ে কমপক্ষে 10 হাত দূরে গিয়ে একটা গাছের সাথে বাড়ি খেয়ে নিচে পড়ে গেলাম। ঝাঁকুনিটা এত তীব্র ছিল যে এক মুহূর্তের জন্য আমার সব অঙ্গ প্রত্যঙ্গ প্যারালাইজড হয়ে গিয়েছিল। কি হচ্ছে এইসব? ওই স্বপ্নটা দেখার পর থেকেই এমন হচ্ছে। তাহলে কি আমি সত্যিই মারা গিয়েছি? না, কি ভাবছি এসব আমি? সকালে আম্মুর সাথে তো ঠিকঠাকভাবে কথা বললাম, আম্মু তো কিছু বলল না আমাকে। সবচেয়ে বেশি অবাক হলাম এটা দেখে যে আমার সাথে যা হলো তাতে আশেপাশের মানুষজনের কোনো প্রতিক্রিয়াই নেই। মানে কেউ একটু এগিয়েও আসলো না আমাকে তুলতে। এই শহরটা তো এমন ছিল না। এই মানুষগুলোই অসুস্থ, আমি ঠিক আছি। অনেক কষ্টে উঠে দাঁড়ালাম। বিড়বিড় করতে করতে ইন্টারভিউ অফিসে প্রবেশ করলাম। আরও অনেকে এসেছে। না, এখানে সব নর্মাল দেখা যাচ্ছে। সবাই যার যার ধান্দায় আছে। আমি গিয়ে এক কোণে বসলাম। ইন্টারভিউ শুরু হলো। একের পর এক ক্যান্ডিডেট ইন্টারভিউ দিয়ে বের হচ্ছে। সবার মুখমণ্ডলে হতাশার ছাপ। একটু পর আমার ডাক পড়ল। খুব নার্ভাস ফিল হচ্ছে। সবার মতো আমারও হতাশা নিয়ে ফিরতে হবে হয়তো। ইন্টারভিউ রুমে ঢুকে দেখলাম নিচের দিকে মাথা ঝুঁকিয়ে একজন লোক বসে আছেন। উনি মুখ না উঠিয়ে বললেন, আসুন মিস্টার আয়ান, আসুন, আপনার জন্যই এত অপেক্ষা। অবাক হয়ে গেলাম তার কথা শুনে। বসতে না বলেই এমন অদ্ভুত কথা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমি বললাম, সরি স্যার, আমি আপনার কথা বুঝতে পারলাম না। এবার তিনি মুখ তুলে তাকালেন আমার দিকে। আমি আশ্চর্যের চরম পর্যায়ে পৌঁছে গেলাম। এটা সেই লোক যাকে আমি স্বপ্নে আমার সামনে বসে থাকতে দেখেছি। সেই একই রকম চাহনি, হাতে একটা ফাইল, মুখে একই রকমের হাসি। এটা কিভাবে সম্ভব? ওই লোক এখানে কেন? তাহলে কি ওই রিক্সাওয়ালার কথাই সত্যি? আমি কি সত্যিই মারা গিয়েছি? আমাকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে সে বলল, কি ব্যাপার, আপনি ইন্টারভিউ দিতে আসেননি নাকি? এভাবে দাঁড়িয়ে আছেন কেন? আপনাকে সেই কখন থেকে বসতে বলছি। আর আপনার জামা কাপড়ের এই হাল কেন? মাছ ধরে আসছেন নাকি? নিজের দিকে তাকিয়ে দেখলাম আসলেই সাদা শার্ট ধুলা ময়লায় ভরপুর। আমি তাড়াহুড়ো করে বসতে বসতে বললাম, সরি, আমি আপনাকে আগেও দেখেছি। আপনি কি আমাকে মনে করতে পারছেন?
আপনাকে এর আগে দেখেছি বলে তো আমার মনে হয় না। আপনি আমাকে কোথায় দেখেছেন? লাস্ট নাইট আমি আপনাকে স্বপ্নে দেখেছি। আপনি বলছিলেন যে আমি মারা গিয়েছি অ্যাক্সিডেন্টে। আপনি ঠিক এইভাবে আমার সামনে বসেছিলেন একটা কাঁচের রুমে। হাসালেন। আপনি দেখি স্বপ্নের জগতে ভেসে চলেছেন, তবে ভালোই গল্প করতে পারেন। আগেই বলে রাখি, এখানে কোনো অনুগ্রহ চলবে না। চাকরি হবে যোগ্যতার ভিত্তিতে। আপনি কি জানেন এটা কিসের ইন্টারভিউ? মানে যদি আপনি সিলেক্ট হন তাহলে আপনার কাজ কি হবে? আমার স্বপ্নের লোকটার সাথে এই লোকটার কথা সম্পূর্ণ আলাদা। দেখতে একই হলেও তারা ভিন্ন মানুষ। তবু তাকে বিশ্বাস করতে পারছি না। তাই আর কথা না বাড়িয়ে বললাম, সরি স্যার আপনাকে বিব্রত করার জন্য। আর আমি শুনেছি এটা ইনপুট আউটপুটের কাজ, কিন্তু মূলত কাজটা কি সেটা এখনও জানা হয়নি। বাংলাদেশের কোনো নাগরিক বাইরের দেশে মারা গেলে তাদের লাশ সহি সালামতে পরিবারের কাছে পৌঁছে দেওয়াই হচ্ছে আমাদের কাজ। তবে লাশ হস্তান্তর করার আগে তার ভেতরের পার্টসগুলো আমরা রেখে দেই। এটাই আমাদের বিজনেস। আপনি তো ইঞ্জিনিয়ারিংয়ে টপ করেছেন। আমরা পার্টসগুলো এমনভাবে আলাদা আলাদা করতে চাই যাতে লাশের শরীর কাটা না লাগে। মানে লাশ অক্ষত রেখেই এই কাজটা সম্পাদন করতে হবে। সুতরাং আমরা একটা আধুনিক মেশিন বানাতে চাই। এর জন্য আপনি আমাদের সাহায্য করবেন। কাজ শেষে আপনি মুক্ত। সবই বুঝলাম, কিন্তু আমি মুক্ত মানে? আমি বন্দী হলাম কবে? সেটা সময় হলেই বুঝতে পারবেন। কাল থেকে জয়েন করবেন। এখন আসতে পারেন। আমি চলে এলাম। বাইরে এসে একটা নির্জন জায়গায় বসে ভাবতে লাগলাম, এটা কেমন অফিস, কেমন অদ্ভুত কাজ। আমি তো মরে গেলেও এই চাকরি করব না। এর মাঝেই আম্মুর কল আসলো। রিসিভ করতেই আম্মু বলল, বেঁচে থাকলে এই চাকরি কখনো পাইতি না বাবা, মরে গেছস বইলায় এত ভালো চাকরি পাইছস। আম্মুর মুখ থেকে এমন কথা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। সবাই আমাকে মৃত প্রমাণ করার জন্য যেন উঠে পড়ে লেগেছে। সেই তালিকা থেকে আম্মুও বাদ পড়ে না। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, আম্মু কি বললা তুমি? আমি মারা গেছি মানে? অত কিছু জানি না বাবা। তোর আব্বু এসেছে অনেক দিন পর। তাড়াতাড়ি বাসায় আয়, তোর আব্বু তোকে দেখতে চাই। মা, এইসব তুমি কি বলছো? তোমরা সবাই আমাকে পাগল ভাবছো নাকি? আব্বু আসবে কোথা থেকে? ছোটবেলাতেই তো আব্বুকে হারিয়েছি। তোমার সামনে আব্বুকে দাফন করা হয়েছে। মৃত মানুষ কিভাবে ফিরে আসতে পারে? তুই যেভাবে ফিরে এসেছিস সেইভাবে তোর আব্বুও ফিরে এসেছে। তাড়াতাড়ি বাসায় আয়, তোর আব্বুর তাড়া আছে। আম্মু, ধ্যাত, ফোনটাই কেটে দিল। মানে কি এসবের? সবাই এমন করছে কেন? এখন মনে হচ্ছে আমি ছাড়া এই পৃথিবীর সবাই মারা গেছে। আমি মৃতদের দুনিয়ায়। আমাকে এখনই বাসায় যেতে হবে। আম্মুর কিছু একটা হয়েছে। একজন সুস্থ মানুষ কখনো এইসব আজগুবি কথাবার্তা বলতে পারে না। রিক্সাওয়ালাদের প্রতি আর বিশ্বাস করতে পারলাম না। শুধু রিক্সাওয়ালা না, আশেপাশের কাউকেই বিশ্বাস হচ্ছে না। তাই দ্রুত গতিতে হাঁটা দিলাম বাসার দিকে। অর্ধেক পথ যাওয়ার পর মনে হলো আমার নাম ধরে কেউ ডাকছে। আওয়াজটা খুবই আস্তে। থমকে দাঁড়িয়ে চারিদিকে খুঁজতে লাগলাম, ডাকের উৎসটা কোথায়। কাউকেই তো দেখতে পেলাম না। আনমনা হয়ে আবার হাঁটতে শুরু করলাম। এবার মনে হলো ঠিক পেছন থেকে একটা চিকন কণ্ঠ আমার নাম ধরে ডাক দিল। সাথে সাথে পিছনে তাকিয়ে দেখি একটা কুচকুচে কালো মেয়ে সাদা ধপধপে দাঁতগুলো বের করে হাসছে। এত কালো মেয়ে আমি আমার জীবন দশায় দেখিনি। চুলের রঙের সাথে স্কিনের রং একদম মিশে গেছে। আমি আইভ্রু কুচকে জিজ্ঞেস করলাম, কে আপনি? আমাকে ডাকছেন কেন? আমি আপনার শুভাকাঙ্ক্ষী মনে করতে পারেন। আপনি যে কাদের ফাঁদে আটকে গিয়েছেন এখনও টের পাননি। কিন্তু আমি বলবো এগুলো বাস্তবের চেয়েও বেশি বাস্তব। মানে কি বলতে চান আপনি? সোজা সাপটা বলেন। আমার তাড়াতাড়ি বাসায় যেতে হবে। কোনো ফালতু কথা শোনার সময় নেই। ঠিক আছে, তাহলে বাসায় যান। কিন্তু আমি বলবো বাসায় না যাওয়াটাই আপনার জন্য ভালো হবে। সেখানে এমন কিছু ঘটেছে যেটা আপনার মাথা ঘুরিয়ে দেবে। আর আমি কালো বলে আমাকে অবজ্ঞা করবেন না। এটা আমার আসল রূপ নয়। এই বলে আবার 32টা দাঁত বের করে দিয়ে মারাত্মক একটা হাসি দিয়ে চলে গেল মেয়েটা। তাকে ডাকার প্রয়োজন মনে করলাম না। সকাল থেকে এমন অনেক কিছুই দেখছি। তাই আমি আমার পথে হাঁটা দিলাম। আমার বাসায় নাকি আমার যাওয়া ঠিক হবে না। আবল তাবল বলার একটা লিমিট আছে। মাথাটা আরও বেশি গরম হয়ে গেল। তখন রাস্তায় যার সাথেই দেখা হচ্ছে সেই সবগুলো দাঁত বের করে বলছে, বাসায় যেও না আয়ান, তুমি সহ্য করতে পারবে না। আমি ওদের কথা শুনেছি আর সামনের দিকে এগিয়ে যাচ্ছি।
এক পর্যায়ে চারিদিক থেকে সবাই উচ্চস্বরে বলা শুরু করলো এই একই কথা, বাসায় যেও না আয়ান, তুমি সহ্য করতে পারবে না। আমি মাথা ঘুরিয়ে পড়ে যাওয়ার মতো অবস্থা। আমার কানের পর্দা ফেটে যেন রক্ত বের হয়ে যাবে। হাত দিয়ে দুই কান চেপে ধরে গলার পুরো শক্তি দিয়ে চিৎকার করে বসে পড়লাম মাটিতে। কতক্ষণ এভাবে কানে হাত দিয়ে বসেছিলাম জানি না। যখন মনে হলো সব কিছু স্বাভাবিক, তখন আস্তে আস্তে উঠে দাঁড়ালাম। এখন আর কেউই আমার দিকে ফিরেও তাকাচ্ছে না। কার কাছে সাহায্য চাইব? কাউকেই বিশ্বাস করা যায় না। একটা স্বপ্ন আমার জীবনটাকে এলোমেলো করে দিচ্ছে। আদৌ কি ওটা স্বপ্ন ছিল নাকি ঘোর বাস্তব? বাসায় পৌঁছে গিয়ে কলিং বেল দিলাম, একবার, দুইবার, তিনবার, কিন্তু আম্মু দরজা খুলল না। বাইরে থেকে চেঁচিয়ে বললাম, আম্মু, আম্মু, তুমি কোথায়? দরজা খুলছ না কেন? হঠাৎ আম্মুর কণ্ঠ, আয়ান, একদম দুষ্টুমি করে না, আসো খেয়ে নাও বলছি, তোমার আব্বু তোমার জন্য গাড়ি কিনে এনেছে, দেখো। তারপর আবার ছোট এক বাচ্চার কণ্ঠ, না আম্মু, আমার পেট ভরা, আমি খাবো না। মানে কি, বাসায় বাচ্চা আসলো কোথা থেকে? আম্মু কার সাথে কথা বলছে? আমি আবার চেঁচিয়ে উঠলাম, কিন্তু আমার কথা যেন আম্মুর কানেই যাচ্ছে না। ওই বাচ্চার সাথে হেয়ালি করে দুষ্টুমি করছে। রাগে দরজায় সজোরে লাথি মারলাম। ধপাস করে দরজা খুলে গেল। দেখলাম আমাদের বাসা যেন পুরোই আলাদা। এটা কাদের বাসা? ঘরের সব আসবাবপত্র চেঞ্জ হয়ে গেছে। এগুলো তো আব্বু বেঁচে থাকাকালীন ছিল আমাদের বাসায়। পুরনো ফ্রিজটাও আছে, এটা তো বিক্রি করে দিয়েছিলাম। জানালার পর্দাগুলো বদলে গেছে। আমি যেন আমার ছোটবেলায় ফিরে এসেছি। এই তো আম্মু এই দিকেই আসছে, আমার দিকে ফিরেও তাকালো না। খাবার টেবিল থেকে পানির গ্লাসটা নিয়ে পাশের রুমে চলে গেল। আম্মুর এমন আচরণটা যেন অবাক করছে আমাকে, তার চেয়েও বেশি ভয় পাইয়ে দিচ্ছে আমাকে। আমি আম্মুর পেছনে পেছনে ওই রুমে গেলাম এবং যা দেখলাম তাতে আমার চোখ কপালে উঠে গেল। সেই ছোট্ট আমি খাটের উপর বসে খেলা করছি। আম্মু আমাকে ভাত খাইয়ে দিচ্ছে। আব্বুর এনে দেওয়া সেই লাল গাড়িটা আমার হাতে। এটা কিভাবে সম্ভব? আমি আবার স্বপ্ন দেখছি না তো? নিজের গালে সজোরে চড় মারলাম। না, সব ঠিক আছে, আমি স্বপ্ন দেখছি না, মোটেও না। এগুলো আমার সাথে বাস্তবেই হচ্ছে। ভয়ে ভয়ে আস্তে করে ডাক দিলাম, আম্মু। এবার আম্মু এবং আমার ছোটবেলার প্রতিচ্ছবি দুজনেই আমার দিকে ঘুরে তাকালো রাগান্বিত চোখে। আমি কয়েক কদম পিছিয়ে গেলাম ভয়ে। এমন দৃশ্য দেখতে হবে কখনো ভাবতেও পারিনি। আম্মু উঠে আমার দিকে এগিয়ে আসছে এবং চিৎকার করে বলতে লাগলো, তুই তোর মৃত্যু মেনে নিচ্ছিস না কেন? বারবার নিজেকে জীবিত দাবি করে আমাদের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দিচ্ছিস কেন? তোকে অনেকবার বলেছি, আমাদের কি কখনো সুদিন আসবে না? তুই বারবার এড়িয়ে গেছিস আমার কথা। এখন এত বড় সুযোগ এসেছে আর তুই মৃত্যু থেকে পালিয়ে বেড়াচ্ছিস। এই মৃত্যু তোকে মেনে নিতেই হবে। আম্মুর এমন রূপ আমি কোনোদিনই দেখিনি। এটা আমার আম্মু হতে পারে না। আমাকে এই জায়গা ছাড়তে হবে এখনই। তার মানে ওই কালো মেয়েটা আমাকে সতর্ক করতে এসেছিল বাসায় না আসার জন্য। কে জানতো বাসায় আসলে এমন কিছুর সম্মুখীন হতে হবে। আমি দৌড় দেওয়ার জন্য দরজার দিকে তাকালাম। দরজার দিকে তাকিয়ে আমি দৌড় দেওয়ার শক্তিও হারিয়ে ফেলেছি। দরজায় আব্বু দাঁড়িয়ে আছে। এটা না, না, এটা হতে পারে না। মৃত মানুষ ফিরে আসবে কিভাবে? আমি নিশ্চয়ই ভুল দেখছি। আব্বু আমার দিকে এগিয়ে আসতে আসতে বলল, ভুল না আয়ান, আমি ফিরে এসেছি। যেভাবে তুই ফিরে এসেছিস, আয় আমার বুকে আয় ছেলে। এই বলে দুহাত প্রসারিত করে দিল। এবার আর আমি সহ্য করতে পারলাম না। জ্ঞান হারিয়ে ফ্লোরে পড়ে গেলাম। তারপর আর কিছু মনে নেই। যখন আমার হুঁশ আসে তখন আমি হাসপাতালের বেডে শোয়া। আশেপাশে কয়েকজন নার্স এবং ডাক্তার আমাকে চোখ খুলতে দেখে ডাক্তার একগাল হেসে বলল, মিস্টার আয়ান, আমরা আপনার হুঁশ আসার অপেক্ষায় ছিলাম। আপনার পোস্টমর্টম করতে হবে। এই দাঁড়ান, পোস্টমর্টম করবেন মানে? আমি কি মৃত নাকি? এই দেখেন, আমি আপনার সাথে কথা বলছি, হাত পা নড়াচড়া করছি, নিঃশ্বাস নিচ্ছি। কোনো মৃত মানুষ এগুলো করতে পারে নাকি? আপনারা কি শুরু করেছেন বলেন তো? আমার আম্মু কোথায়? আমি হাসপাতালে এলাম কিভাবে? ডাক্তার বলল, আমিও মরার পর আপনার মতোই এমন পাগলামি করেছিলাম। অনেক কষ্টে মেনে নিতে হয়েছে আমার মৃত্যু। আপনিও মেনে নেন, নিজেকে হয়রানি করবেন না।
আমাদের কাজ ঠিকভাবে করতে দিন। আমরা এখন আপনার পোস্টমর্টম শুরু করব। দয়া করে আমাদের কাজ কঠিন করে দেবেন না। খবরদার, আমার শরীরে একটা টাচও করবেন না, তাহলে এখানকার সবাইকে মেরে ফেলবো। আমি কখনোই মারা যাইনি। জোর করে আমাকে মৃত বানানোর চেষ্টা করবেন না। কে শুনে কার কথা? তারা সবাই ধারালো ছুরি চাকু বের করতে লাগলো ব্যাগ থেকে। আমি যখনই বেড থেকে উঠে দৌড় দিতে যাব, তখনই একজন নার্স আমার চোখে ধুলা জাতীয় কিছু একটা ছুঁড়ে মারল। ওটা আমার চোখে যাওয়ার সাথে সাথে ধপাস করে আবার বেডে পড়ে গেলাম। আমাকে তারা প্যারালাইজড বানিয়ে দিয়েছে। আমি তাদের সব মুভমেন্ট কার্যক্রম দেখতে পাচ্ছি, কিন্তু কিছু করার ক্ষমতা নেই আমার পুরো শরীরে এখন চোখ দুটোই সচল। মুখ দিয়ে শব্দ করার অনেক চেষ্টা করছি, কিন্তু কিছুতেই ঠোঁটগুলো ফাঁক করতে পারছি না। তার নিজেদের মাঝে কি যেন বলাবলি করছে। ভাষাটা আমার অজানা। এতক্ষণ তো বাংলাতেই কথা বলছিল, হঠাৎ তাদের ভাষায় চেঞ্জ হয়ে গেল কেন? তারা আমাকে চারপাশ থেকে ঘিরে ধরল, সবার হাতে ধারালো অস্ত্র। এবার বুঝি সত্যি সত্যি মারা যাব আমি। হঠাৎ আমার কানে সেই কালো মেয়েটার কণ্ঠ ভেসে এলো। ফিসফিস করে চিকন গলায় বলল, এখান থেকে বেঁচে ফেরার একটাই পথ, সেটা হলো নিজেকে মৃত ভাবতে শুরু করো। এই নির্মম সত্য তোমাকে মেনে নিতেই হবে আয়ান। তুমি মারা গেছো, আর ওই চাকরিটা করতে রাজি হয়ে যাও। ওদের কথা মতো কাজ করো। আমি তোমার মুখ খুলে দিচ্ছি। এখন যদি এই অত্যাচার থেকে বাঁচতে চাও, তাহলে ওদের বলো যে তুমি মেনে নিয়েছো তোমার মৃত্যু, আর ওই চাকরিটা করতেও রাজি তুমি। আমার ঠোঁট খুলে গেল। চিৎকার করে বললাম, আমি মেনে নিলাম আমার মৃত্যু। আশেপাশে সবাই মারা গিয়েছে, আমি একা বেঁচে থেকে কি করব? আমি ওই চাকরিটাও করতে রাজি। এবার ডাক্তার, নার্স সবার মুখে উৎফুল্লের হাসি। সবাই ধারালো অস্ত্রগুলো ব্যাগে ঢুকিয়ে ফেলল। ডাক্তার বলল, স্বাগত মিস্টার আয়ান মৃত্যুর দুনিয়ায়। এখন থেকে আপনি আমাদের মতো মৃত্যুর ঘুমে আসক্ত। এই ঘুম কখনো ভাঙবে না। আর যদি আপনি এখন বাঁচার জন্য মিথ্যা বলে থাকেন, তাহলে এর জন্য ভারী মূল্য চুকাতে হবে। কাল থেকে চাকরিতে জয়েন করতে পারেন। আমি অনেক কষ্টে উঠে বসলাম। একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, ঠিক আছে, আজ থেকে আমি মৃত। আপনারা যেভাবে বলবেন সেইভাবে কাজ করব। মনে মনে বললাম, আপাতত এইভাবেই চলুক। আমি তোদের গোড়া পর্যন্ত পৌঁছে শেষ করে দিব সব। সবাই চলে গেল। আমি কোন হাসপাতালে আছি তাও জানি না। ধীরে ধীরে বের হলাম। বাইরে গিয়ে দেখি একটা পরিত্যক্ত বিল্ডিং। মনে হয় কয়েক যুগ ধরে বন্ধ পড়ে আছে। দেয়ালগুলো শ্যাওলাতে পরিপূর্ণ, কিন্তু ভেতরে দেখে তো এমন মনে হয়নি। ভেতরে একদম জাঁকজমকপূর্ণ। আমি কোথায় আছি? এমন জায়গায় আমি আগে কখনো আসিনি। এখন বাসায় ফিরবো কিভাবে? আমি কি তোমাকে সাহায্য করতে পারি? পেছন থেকে কেউ বলল। তাকিয়ে দেখি সেই কালো মেয়েটা কোমরে হাত দিয়ে বিরক্তির নজরে তাকিয়ে আছে। আপনি আবার এসেছেন? আপনি যখন আমার কানে ফিসফিস করে ওটা শিখিয়ে না দিলে হয়তো এতক্ষণে আমাকে কেটে টুকরো টুকরো করে ফেলতো তারা। কেন আমাকে বাঁচালেন তাদের হাত থেকে? আপনার উদ্দেশ্যই বা কি? আমি আগেই বলেছি, আমি তোমার শুভাকাঙ্ক্ষী। এই মৃত্যুর দুনিয়ায় আমাকে তোমার বন্ধু ভাবতে পারো। তোমার মতো আমিও মানতে চাইনি আমার মৃত্যু, তবে একটা সময় পর আমার স্মৃতি ফিরে এসেছে। আমি মনে করতে সক্ষম হয়েছি কিভাবে মারা গিয়েছিলাম। আশা করি তোমারও সব মনে পড়বে। তবে তোমার বিষয়টা একটু জটিল মনে হচ্ছে আমার কাছে। তার মানে আপনি বলতে চান মৃত্যুর পর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত স্মৃতি হারিয়ে ফেলা হয়, তাই কেউ মেনে নিতে চায় না? কিন্তু আমার বিষয়টা জটিল মানে একটু বুঝিয়ে বলুন না প্লিজ। না মানে আমার মতো অনেকেই যখন আমার মৃত্যু মেনে নিতে চায় না, তখন তাদেরকে সময় দেয়া হয় স্মৃতি ফিরে আসা পর্যন্ত। কিন্তু তোমাকে সেই সময়টা দেয়া হচ্ছে না। তারা জোরপূর্বক তোমাকে দিয়ে স্বীকার করিয়ে নিচ্ছে তুমি মৃত। এমনকি এটা স্বীকার করানোর জন্য তোমার আম্মুকেও তারা বশ বানিয়ে নিয়েছে। তুমি তখন যাকে আম্মু হিসেবে দেখেছিলে, সে সম্পূর্ণ তাদের বশে ছিল। এমনটা আর কারোর সাথে করা হয়নি। নিশ্চয়ই এখানে অন্য কোনো উদ্দেশ্য আছে, যেটা সম্পর্কে শুধু তারাই জানে। তার মানে আমি তাদের জন্য স্পেশাল? কিন্তু তারা কারা? আপনি কি জানেন তাদের সম্পর্কে? তাদের উদ্দেশ্য কি করতে চায় তারা? আমি তাদের সম্পর্কে কিছু জানি না। তারা জানা সম্ভব না, কারণ তাদের সম্পর্কে ততটুকুই জানা যায় যতটুকু তারা জানতে দেয়। বেশি জানার আগ্রহ দেখালে কঠিন শাস্তি পেতে হয়। শুধু এইটুকু জানি যে সৃষ্টিকর্তার সাথে তাদের ভালো সম্পর্ক। তাদের আত্মাকে কন্ট্রোল করতে পারে না তারা।
শুধু হতাশা নিয়ে যারা মৃত্যুবরণ করে তাদের আত্মাকেই তারা টার্গেট করে। তুমি তাদের ফাঁদে আটকে গেছো মনে হচ্ছে। তুমি তাদের ফাঁদে আটকে গেছো, মানে বেঁচে থাকতে তুমি সৃষ্টিকর্তা থেকে দূরে ছিলে। আমার উপদেশ হলো, তুমি এখন তাদের কথা মতো কাজ করতে থাকো। একদিন না একদিন তাদের সম্পর্কে এমন কোনো ক্লু পেয়ে যাবে যে তখন আর কিছুই গোপন থাকবে না, সব রহস্য উন্মোচন হবে। আমিও সেটাই ভাবছি। অনেক চেষ্টা করেছি নিজেকে জীবিত দেখানোর, কিন্তু শেষ পর্যন্ত মেনে নিতেই হলো আমি মৃত। এখন এইভাবেই চলুক। আচ্ছা, আপনি কি বেঁচে থাকাকালীন এমন কুচকুচে কালো ছিলেন? ভয় পেত না মানুষ আপনাকে দেখে? এসো, হাঁটতে হাঁটতে কথা বলা যাক। আমি তোমাকে বাসায় পৌঁছে দিচ্ছি। তুমি আমাকে তুমি করে বলতে পারো। বয়সে ছোটই হব তোমার। আর আগেও বলেছি, এটা আমার আসল রূপ না। সত্যিকারের আমাকে দেখলে প্রেমে পড়ে যাবে তুমি। মৃত মানুষও প্রেমে পড়ে যাবে নাকি? তোমার নাম কি? এত অল্প বয়সে কিভাবে মরলে? আর তুমি চাইলে আমার সামনে আসল রূপে আসতে পারো, আমি প্রেমে পড়ব না। আমার নাম মিনহা। একটা ছেলের সাথে আমার খুব গভীর সম্পর্ক ছিল। বিশ্বাস করে তাকে আমার সব কিছু বিলিয়ে দিয়েছিলাম। যখন চাইতো তখনই তার আবদার পূরণ করতাম। তাকে এতটা ভালোবাসতাম যে তার মিথ্যে অভিনয়টাও বুঝতে পারিনি। আমার অন্ধ বিশ্বাসের সুযোগ নিয়ে প্রতারণা করেছে আমার সাথে। যখন আমি ওকে বিয়ের কথা বলি তখন সোজা না করে দেয় এবং আমার সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেয়। তারপর আমি বাধ্য হয়ে ওর ফ্যামিলিকে সব কিছু জানিয়ে দেই। ও যা যা করেছে আমার সাথে সব কিছু বলে দেই ওর বাবার কাছে। ওর বাবা আমাকে আশ্বস্ত করে তার ছেলেকে বুঝিয়ে কোনো ঝামেলা হওয়ার আগেই বিয়ের ব্যবস্থা করবে। এইটুকু বলে মিনহা থেমে গেল। আমি জিজ্ঞেস করলাম, তারপর কি হলো? তার বাবা কি ছেলেকে মানাতে পারেনি? আমি যখন তার বাবার কাছ থেকে আশ্বস্ত হয়ে স্কুটি নিয়ে বাসায় ফিরছিলাম তখন একটা প্রাইভেট কার রং সাইড থেকে এসে ফুল স্পিডে আমার স্কুটিকে ধাক্কা মারে। আমি ছিটকে গিয়ে রাস্তার ওপার প্রান্তে পড়ি। রক্তে আমার দেহ লাল হয়ে যায়। আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে ঝাপসা চোখে দেখতে পাই প্রাইভেট কারটা আমার বয়ফ্রেন্ডের ছিল। মানে এটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল না, আমাকে মেরে ফেলার জন্যই এটা করা হয়েছে। এই জন্যই তারা আমার আত্মাকে বশ করতে পেরেছে। তুমিও এক বুক হতাশা নিয়ে মৃত্যুবরণ করেছ। তুমি তো একটা আত্মা, চাইলে তোমার বয়ফ্রেন্ডের প্রতিশোধও নিতে পারতে। তোমার কি মনে হয় আমি এখনও সেটা করিনি? যখন আমার স্মৃতি ফিরে পেয়েছি তখনই আমি আমার প্রতিশোধ নিয়ে নিয়েছি। ওর কলিজা ছিঁড়ে ফেলেছি আমি। তোমার বাসায় এসে গেছে, কাল থেকে চাকরিতে জয়েন করবে, আবার দেখা হবে। আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই মিনহা হাওয়াতে মিলিয়ে গেল। কি অদ্ভুত এই দুনিয়া। এখন শুধু আমার স্মৃতিশক্তি ফিরে আসার পালা। তাহলেই বুঝতে পারবো আমি সত্যি সত্যি মারা গিয়েছি নাকি তারা আমাকে মৃত বানিয়ে ব্যবহার করছে। বাসায় গিয়ে দেখলাম আম্মু টিভি দেখছে। আমি তো এখন জানি আম্মু কাদের কন্ট্রোলে, তাই ভয় পেলাম না। এতক্ষণ আম্মু নিশ্চয়ই জেনে গেছে আমি নিজেকে মৃত মেনে নিয়েছি। তারপরও চেষ্টা করে দেখা যাক। আমি অন্যান্য দিনের মতোই বললাম, আম্মু খুব ক্ষুধা পেয়েছে, ভাত দাও টেবিলে। আমার কণ্ঠ শুনে আম্মু চমকে গেল এবং বলল, কখন এলি তুই? সেই সকালে বের হয়েছিস। ইন্টারভিউ কেমন হলো? চাকরিটা হবে তো বাবা? এ কি, আম্মু তো একদম ঠিক আছে। সবাই আমাকে মৃত ভাবছে, তাহলে আম্মু কেন বলছে না কিছু? সব কিছু গোলমাল পেকে যাচ্ছে। আম্মুকে কিছু বলার দরকার নেই, যেভাবে আছে সেভাবেই চলুক। আমি বললাম, হ্যাঁ আম্মু, চাকরিটা হয়ে গেছে, কাল থেকে জয়েন করব। আম্মু অনেক খুশি হলো। উঠে এসে আমাকে জড়িয়ে ধরতে চাইলে আমি সরে গিয়ে বললাম, অনেক ক্লান্ত লাগছে আম্মু, আমি একটু ঘুমাবো। ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করব। এই বলে চলে এলাম রুমে। আম্মু যেন আমাকে স্পর্শ করতে না পারে, তাহলে বুঝে ফেলবে। বিছানায় গা এলিয়ে দেওয়ার সাথে সাথে মৃত্যুর ঘুম এসে গেল। এবার এক ভয়ঙ্কর স্বপ্ন। আমি এক পুরনো বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, এটা সেই বিল্ডিংটা যেখানে আমাকে পোস্টমর্টেম করতে চেয়েছিল তারা। ভেতর থেকে বুক ফাটা কান্নার আওয়াজ আসছে। কান্নার কণ্ঠটা খুব পরিচিত লাগছে। আমি আগেও শুনেছি এই কান্না। অজানা এক ভয় আমাকে ভেতরে যেতে বাধা দিচ্ছে বারবার। আমি ঠায় দাঁড়িয়ে আছি। এদিকে কান্নার আওয়াজ যেন ধীরে ধীরে বেড়েই চলেছে। আমি আর থাকতে পারলাম না, ভেতরে যাওয়ার জন্যই পা বাড়ালাম। হঠাৎ পেছন থেকে মিনহার কণ্ঠ শুনতে পেলাম, আয়ান, ভেতরে যেও না, অনেক ভয় পাবে। চারিদিকে খুঁজতে লাগলাম মিনহাকে। কোথায় সে? তাহলে কে কথা বলল? মনের ভুল ভেবে আবারও সামনের পা বাড়ালাম।
আস্তে আস্তে ভেতরে ঢুকছি, আর কান্নার আওয়াজটা স্পষ্ট হচ্ছে। আমি খুব কাছে চলে এসেছি। ওই তো একটা মহিলা আঁচলে মুখ লুকিয়ে কান্না করছে। সামনে কালো কাপড়ে মোড়ানো একটা লাশ। এটা সেই কক্ষ যেখানে ওই ডাক্তার নার্সগুলো আমার পোস্টমর্টম করতে চেয়েছিল। কিন্তু কক্ষটা আর আগের মতো নেই। প্রতিটা দেয়ালে রক্তের ছোপ ছোপ দাগ। জানালাটা অর্ধেক ভেঙে পড়ে আছে। একমাত্র বেডটা উল্টো হয়ে এক কোণে ফেলে রাখা হয়েছে। আমি আর কিছু না ভেবে ওই মহিলাকেই ডাক দিলাম। এই যে শুনছেন, আপনি কাঁদছেন কেন? আর এই লাশটাই বা কার? কোনো উত্তর এলো না। আমি আবার ডাক দিলাম। মহিলার কান্না থামছেই না। হঠাৎ এক দমকা বাতাসে লাশের উপর থাকা কালো কাপড়টা সরে গেল। এটা দেখতে হবে কল্পনাও করতে পারিনি। মহিলার সামনে রাখা লাশটা আমি নিজেই। এবার ওই মহিলা কান্না থামিয়ে মুখ থেকে আঁচল সরিয়ে আমার দিকে তাকালো। এটা তো আম্মু। অনিচ্ছা সত্ত্বেও আমার মুখ থেকে বেরিয়ে গেল, আম্মু তুমি? তুই মরার পর থেকে তোর লাশটা এভাবে আগলে রেখেছি। প্রতিদিন অনেক কান্না করি তোর ফিরে আসার অপেক্ষায়, কিন্তু তুই নিজেকে মৃত মেনে নিতে পারস না এখনো। যেদিন তুই মন থেকে নিজেকে মৃত মেনে নিবি, সেই দিন এই লাশ আবার প্রাণ ফিরে পাবে, আবার উঠে দাঁড়াবে আমার ছেলে। আমার কান্না কি তোর কানে পৌঁছায় না বাবা? তুই কেন নিজেকে মরতে চাস না? কে আছে ওই দুনিয়ায় তোর? কেউ নেই। কার জন্য বেঁচে থাকতে চাস? বাবা মাকে একটুও মনে পড়ে না তোর? মানে কি বলছো এসব? আম্মু তুমি বেঁচে আছো, তোমাকে ঘিরেই তো আমার দুনিয়া। আমি বাঁচতে চাই শুধু তোমার জন্য। আর কে বলেছে আমি মেনে নেইনি? আমি মন থেকে মেনে নিয়েছি আমার মৃত্যু। তোর চোখ এখনো মিথ্যে বলছে। আমাদের কাছে ফিরে আয় বাবা, এখনো সময় আছে। এরপরই প্রচণ্ড এক ধাক্কায় আমার ঘুমটা ভেঙে যায়। ধরভর করে উঠে বসলাম। এটা তাহলে স্বপ্ন ছিল? আমি তো তাদের কথা মেনে নিয়েছি, তাহলে এইসব কেন দেখলাম? নাকি তারা এখনো আমার কথায় বিশ্বাস করেনি? কিন্তু ঘুম ভাঙল কেন? কেউ আমাকে ধাক্কা দিয়েছে। হঠাৎ পেছনে কারো উপস্থিতি টের পেলাম। খাটের পেছনে কেউ আছে। তাড়াতাড়ি পেছনে তাকিয়ে দেখি মিনহা তার সেই ধবধবে দাঁতগুলো বের করে দাঁড়িয়ে আছে। মিনহা তুমি কখন আসলে? তার মানে ধাক্কা তুমি দিয়েছ? হ্যাঁ আমি দিয়েছি। আর কত ঘুমাবে? কত বেলা হয়েছে দেখেছ? আজকে না তোমার চাকরিতে জয়েন করার কথা, সেই খেয়াল আছে? এখন ওর নাক ডেকে ডেকে ঘুমাচ্ছ। ওই আমি মোটেও নাক ডাকি না, অপবাদ দিও না শুধু শুধু। আমি অনেক শান্তিপ্রিয় মানুষ। আসলে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখছিলাম, শেষ না হতেই তুমি ঘুমটা ভেঙে দিলে। তাই নাকি? চলো রেডি হয়ে নাও, অফিসে যেতে হবে। শুনবো তোমার ভয়ঙ্কর স্বপ্ন। রেডি হয়ে আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম মৃত্যুর অফিসের উদ্দেশ্যে। মিনহাকে আম্মু দেখতে পেল না। একটু এগিয়ে গিয়ে মিনহা জিজ্ঞেস করলো, এখন বলো তোমার ভয়ঙ্কর স্বপ্নটা কি? সকাল সকাল কি দেখেছ? আমি স্বপ্নে আবার সেই পুরনো বিল্ডিংয়ের সামনে গিয়েছিলাম। তারপর এক এক করে মিনহাকে পুরো স্বপ্নটার বিবরণ দিলাম। মিনহা সব শুনে থমকে দাঁড়ালো। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে মিনহা? দাঁড়িয়ে গেলে কেন? স্বপ্নের মাঝে কি কোনো রহস্য লুকিয়ে আছে? আয়ান, তোমার মৃত্যুর রহস্য তুমি ছাড়া কেউ বলতে পারবে না। যতদিন না তোমার স্মৃতি ফিরে আসবে, ততদিন তোমার মৃত্যু একটা রহস্যই থেকে যাবে। কারণ মৃত্যুর পরও তোমার আশেপাশের সবাই তোমাকে দেখতে পায়। যতক্ষণ তোমাকে কেউ স্পর্শ না করবে, ততক্ষণ কেউ বুঝবে না তুমি মৃত। কিন্তু আমাদের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। আমাকে এবং অন্যান্য মৃতদের সবাই দেখতে পায় না, শুধু নির্দিষ্ট কয়েকজন ব্যতীত, যা তারাই সিলেক্ট করে দেয়। এখন আমার সন্দেহ হচ্ছে, আদৌ কি তুমি মারা গিয়েছিলে, নাকি মৃত্যুর আগেই তারা তোমাকে ফাঁদে ফেলেছে? মানে কি বলছো তুমি? তুমি তো বললে সবাই মরার পর মানতে চায় না তাদের মৃত্যু হয়েছে। এমনকি তুমিও প্রথমে মেনে নাওনি, এই জন্য আমিও মেনে নিলাম, এটা ভেবে যে স্মৃতি আসলে জানতে পারবো কিভাবে মারা গিয়েছিলাম। কিন্তু এখন আবার নতুন কথা তুলে আনলে, এমনটা কেন মনে হলো তোমার? তোমার স্বপ্ন শুনে যা বুঝলাম তা হলো, তোমার আম্মু যার সাথে তুমি বছরের পর বছর ধরে একই ঘরে থেকে এসেছ, সে মারা গিয়েছে অনেক আগেই। কি পাগল হয়ে গেছো তুমি? এতদিন শুনে আসছি আমি মারা গিয়েছি, আর আজকে শুনছি আমার আম্মু মারা গিয়েছে, তাও অনেক আগেই। না জানি আর কত ফালতু কথা শুনতে হবে। তুমি এটা কিসের ভিত্তিতে বললে মিনহা?
তোমার আম্মু তোমাকে স্বপ্নে কি বলেছে মনে করে দেখো। সে বলেছে অনেক দিন ধরে সে তোমার জন্য অপেক্ষা করছে, তোমার লাশকে আগলে কান্না করছে। তোমার সাথে এগুলো ঘটেছে মাত্র 2 দিন ধরে। তাহলে তোমার আম্মু অনেক দিন ধরে কেন অপেক্ষা করছে? তোমার মৃত্যুর জন্য। আর যখন তুমি মেনে নিতে চাচ্ছিলে না, তখন তোমার আম্মুর অন্য একটা রূপ দেখছিলে। গতকাল মনে আছে? তুমি সত্যি করে বলো তো, শেষ কবে তোমার আম্মুকে স্পর্শ করেছিলে? শেষ কবে স্পর্শ করেছি মনে নেই, তাই বলে কি এটা মেনে নেব আম্মু মারা গিয়েছে? এটা হতে পারে না, আম্মু মারা যায়নি। তুমি আমাকে ভুলভাল বোঝানোর চেষ্টা করছো মিনহা। ঠিক আছে, আর কিছু বলবো না। তোমার অফিস এসে গেছে, মন দিয়ে কাজ করো। আর আমার কথাগুলো একটু ভেবে দেখো। তুমি নিজ চোখে যা যা দেখেছ তাতে এখন আর অসম্ভব বলে কিছু থাকার কথা না। এই মৃত্যুর দুনিয়ায় সব সম্ভব। মিনহা চলে গেল। আমি বোকার মতো ওর চলে যাওয়ার পানে চেয়ে রইলাম। বেশি চিন্তা না করে অফিসে ঢুকে গেলাম। এ কি, সবাই ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে আছে আমাকে স্বাগত জানানোর জন্য। আমি এত স্পেশাল তাদের জন্য জানতামই না। সবার সাথে পরিচয় হলো। কাউকে দেখে বোঝার উপায় নেই যে এরা মৃত। সাদা শার্ট পরা এক ভদ্রলোক এসে বলল, আসুন স্যার, আপনাকে অফিসটা ঘুরিয়ে দেখাই। সে আমাকে এক এক করে সব কিছু ঘুরিয়ে দেখাতে লাগলো। দেখতে দেখতে একটা লম্বা কক্ষে নিয়ে গেল। সেখানে গিয়ে তো আমার চোখ কপালে উঠে গেল। গ্লাস করা ছোট ছোট বক্সে মানুষের লাশ রাখা। কারো হাত নেই তো কারো পা নেই, আবার কারো চোখ নেই তো কারো নাক নেই, কয়েকটা লাশের মাথায় নেই। প্রতিটা লাশের কোনো না কোনো অঙ্গ মিসিং। তার মানে এটাই তাদের একটা বিজনেস কক্ষ। এগুলো করার জন্যই তারা অত্যাধুনিক মেশিন বানাতে চায়। আর তাতেই আমার সাহায্য লাগবে। ঘুরতে ঘুরতে হঠাৎ একটা লাশ দেখে আমার চোখ আটকে গেল। এই লাশটার কোনো কিছুই মিসিং না, একদম জীবিত মানুষের মতো দেখাচ্ছে। একটু চেনা চেনাও লাগছে। আমি এই লোককে আগেও কোথাও দেখেছি। বোঝার জন্য ওই সাথে থাকা লোকটাকে বললাম, এখানে সব লাশের কিছু না কিছু খুঁত আছে, কিন্তু এই লাশটায় কোনো খুঁত নেই, এর কারণ কি? সে বলল, আমিও জানি না স্যার। আমি এখানে জয়েন করার অনেক আগে থেকেই এই লাশ এখানে রাখা হয়েছে। এ সম্পর্কে আমাদের বস ছাড়া কেউ জানে না। আচ্ছা, আমি কি লাশটার নিকটে গিয়ে একটু দেখতে পারি? হ্যাঁ, অবশ্যই স্যার। আমি যতই লাশটার নিকটে যাচ্ছি ততই পরিচিত মনে হচ্ছে। যখন আমি একদম কাছে গেলাম তখন আমি আর ঠিক থাকতে পারলাম না। এটা কিভাবে হতে পারে? আমি নিশ্চয়ই ভুল দেখছি। এটা আমার আব্বুর লাশ। আমি এটা কি দেখছি? এটা সম্ভব না। আমার স্পষ্ট মনে আছে আব্বুকে আমাদের বাসার পাশে দাফন করা হয়েছে। তাহলে আব্বুর লাশ এখানে আসলো কিভাবে? যতই এসব রহস্য থেকে পালাতে চাই ততই এগুলো আমাকে আঁকড়ে ধরছে। তবুও আমি হাল ছাড়ব না। আমি আব্বুর কবর খুঁড়ব আজ। দেখব সেখানে লাশ আছে কিনা। যদি লাশ সেখানে থাকে তাহলে ভাববো এটা অন্য কেউ। পৃথিবীতে একই রকম দেখতে অনেক মানুষ হয়। সাথে থাকা লোকটা বলল, স্যার, কোনো সমস্যা হয়েছে নাকি? আপনি এই লাশটা এত মন দিয়ে পর্যবেক্ষণ করছেন কেন? তেমন কিছু না, একটু পরিচিত মনে হচ্ছে, তাই ভালোভাবে দেখছিলাম। আচ্ছা, এই লাশ সম্পর্কে আপনি কিছুই জানেন না? না স্যার, তবে শুনেছি এই লোকটা আমাদের বসের সাথে বেইমানি করেছিল, যার ফলস্বরূপ তাকে কঠিন মৃত্যু দেয়া হয়। আর তার লাশ এভাবেই রেখে দেওয়া হয়েছে বছরের পর বছর ধরে। কিন্তু কেন তার লাশটা এত নিখুঁতভাবে রাখা হয়েছে তা জানি না। তার মানে আমার আব্বুর মৃত্যু সাধারণ মৃত্যু ছিল না, তাকে মেরে ফেলা হয়েছে। কিন্তু কেন? কি এমন বেইমানি করেছিল সে, যার জন্য তার জীবন দিতে হলো? কিছুই মাথায় ঢুকছে না, সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। ওইদিকে মিনহা বলছে আমার আব্বু নাকি মৃত। কি করব এখন আমি? কিভাবে বের হব এই রহস্য থেকে? সারাদিন এইভাবেই কেটে গেল, কাজে মন দিতে পারলাম না। তারা তাদের নতুন মেশিনের কাজ শুরু করে দিয়েছে। টুকটাক হেল্প করে একটু আগে ভাগে বাসায় চলে আসলাম। আম্মু জিজ্ঞেস করলো, কিরে বাবা, অফিসের প্রথম দিন কেমন কাটলো? সব কিছু ঠিকঠাক তো নাকি? আম্মুকে দেখেই মিনহার কথা মনে পড়ে গেল। আমি ভালোভাবে আম্মুর দিকে খেয়াল করলাম। সত্যি আম্মু অনেক চেঞ্জ হয়ে গেছে। তার চোখের মনি সাধারণের চেয়ে অনেক বড়। মুখেও একটা ফ্যাকাশে ভাব রয়েছে। হাত পায়ের নখগুলো দেখে মনে হচ্ছে এই বুঝি খুলে পড়ে যাবে। তার মানে মিনহা সত্যি বলেছে। আম্মু এমনটা কেন করলো? মৃত্যুর পরেও কেন আমার সাথে একই বাসায় থাকে সে? আর আম্মু মারা গেলই বা কিভাবে? আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আম্মু বলল,
কিরে, এভাবে কি দেখছিস? আমাকে আগে কখনো দেখোস নাই? না আম্মু, এমনি। আমি অনেক ক্লান্ত, একটু শুয়ে থাকি, পরে এসে তোমাকে সব বলবো। অফিস কেমন কাটলো আজ? এই বলে রুমে চলে এলাম। এখন ঘুম দিতে হবে একটা। রাতে আব্বুর কবর করব। সত্যি কি ওটা আমার আব্বু নাকি অন্য কেউ, সেটা জানতে হবে। এই রহস্যের শেষ দেখেই ছাড়বো আমি। গভীর রাত, আমি কোদাল নিয়ে আব্বুর কবরের সামনে দাঁড়িয়ে। আমি কি ভুল করছি নাকি সঠিক? যদি কবর না করি তাহলে জানতে পারবো না ওটা কি সত্যিই আব্বুর লাশ। লাশ না থাকলেও কঙ্কালটা তো থাকবে। তাই আরও কিছু চিন্তা না করে কবর খোঁড়া শুরু করলাম। আমি এত সাহসী কিভাবে হলাম? মাঝরাতে বাসার বাইরে যেতেও হাঁটু কাঁপতো আমার, আর এখন একটা কবর খুঁড়ছি, তাও এই গভীর রাতে। ভাবতেই অবাক লাগছে। প্রায় শেষ অবধি খুঁড়ে ফেলেছি। বাঁশের কঞ্চিগুলো পচে মাটির সাথে মিশে গেছে। হঠাৎ পেছন থেকে আম্মুর কণ্ঠ, তুই এটা কি করছিস? এর পরিণতি সম্পর্কে তোর কোনো ধারণা আছে? আমি চমকে গিয়ে সাথে সাথে পেছনে তাকিয়ে দেখি, একটু দূরেই আম্মু কাফনের কাপড়ের মতো কিছু একটা পরে মলিন মুখে দাঁড়িয়ে আছে। আম্মুর সারা শরীর থেকে আলো ছড়াচ্ছে। আম্মুকে এমনভাবে দেখে ভয়ে আমার কলিজাটা ছোট হয়ে গেল। আম্মু, তুমি এখানে এমন রূপে? আমাকে ভয় দেখাতে এসেছো? তুমি যে মৃত সেটা আমি আজকেই জেনেছি। কেন এসব করলে আমার সাথে? কেন আমার জীবনটা তছনছ করে দিলে? মৃত হয়েও আমার সাথে দিনের পর দিন জীবিত মানুষের অভিনয় করে গেছো। এখন আমাকেও মৃত প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছো। তুমি কি চাও সত্যি করে বলো আম্মু। তোর মনে আছে যেদিন তোর আব্বু মারা গেল? সেদিন আমরা পুরাতন বাসা ছেড়ে নতুন বাসায় যাচ্ছিলাম। তোর বয়স তখন 5 বছর। তোর আব্বুকে বারবার জিজ্ঞেস করছিলাম, হঠাৎ এর মধ্যে রাতে বাসা চেঞ্জ করার দরকারটাই বা কি? কাল সকালেও তো যেতে পারবো। তোর আব্বু শুধু বলেছিল, বেশি কথা বলো না, আমি যা করছি তোমাদের বাঁচানোর জন্যই করছি। ওরা আমাকে খুঁজছে, আমাকে ওরা ছাড়বে না। মানে কারা খুঁজছে তোমাকে? কে মারতে চায় আমাদেরকে? তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না। আমি তোমাকে মিথ্যা বলেছিলাম। আমি কোনো সরকারি চাকরি করি না, আমি মৃত্যুর দুনিয়ায় চাকরি করি। হঠাৎ আমার ক্যারিয়ারের এত উন্নতি, তোমার মনে কি কখনো প্রশ্নও জাগেনি কিভাবে অল্প কয়েকদিনের মধ্যে আমার এত সম্পদ হয়ে গেল? আজকে তোমাকে একটা সত্য কথা বলবো। আমি শয়তানের কাছে আমার আত্মা বিক্রি করে দিয়েছি ক্যারিয়ারের জন্য। আরও কিছু বলতে যাবে এমন সময় বিকট শব্দে আমাদের গাড়িটা উল্টে বিশাল এক খাদে পড়ে গেল। তোর আব্বু সেখানেই মারা গিয়েছিল। আমি মারাত্মকভাবে আহত হয়ে তোর আব্বুর পাশেই পড়েছিলাম। আমি তোর কোনো ক্ষতি হতে দেইনি। তুই শুধু মাথায় আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিলি। শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে তোর আব্বু শুধু এটা বলেছিল, আমাদের সন্তানকে দেখে রেখো, জীবিত থাকতে তারা ওর কাছেও ঘেঁষতে পারবে না। আমি ওকে এভাবেই তৈরি করে দিয়ে গেলাম। এটাই ছিল তার শেষ কথা। আমি চিৎকার করে সাহায্যের জন্য কাউকে ডাকছিলাম, কেউ ছিল না আশেপাশে। হঠাৎ দেখলাম দূর থেকে 4টা লম্বা লম্বা ছায়া এইদিকে এগিয়ে আসছে। আমার মনে পড়ে গেল তোর আব্বুর কথা। সে শয়তান সম্পর্কে কিছু বলছিল একটু আগেই। এই অ্যাক্সিডেন্ট ওরাই ঘটিয়েছে তাহলে। আমি তোকে একটা গাছের পেছনে লুকিয়ে দেই। আমি ওদের মুখোমুখি হয়ে নিজেকে বাঁচাতে পারিনি। ওরা আমাকেও মেরে ফেলল সেদিন। আমাদের সন্তানকে দেখে রেখো। তোর আব্বুর এই কথাটা রাখতে আমি আবার ফিরে এলাম। সবাই জানে আমি মৃত, শুধু তোর চোখে আমি জীবিত ছিলাম। কিন্তু তোকে কখনোই স্পর্শ করতে পারতাম না, তোর কপালে চুমু খেতে পারতাম না, তোর মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিতে পারতাম না। এই বিষয়গুলো দিনের পর দিন আমাকে খুঁড়ে খুঁড়ে খাচ্ছিল। তাই আমি সেই শয়তানের সাক্ষাৎ নিলাম যে তোর আব্বুকে আর আমাকে নির্মমভাবে মেরে ফেলেছিল। শয়তানের সাহায্যে আমি জানতে পারি তোর মৃত্যু ছাড়া তোকে ছুঁয়ে দেখতে পারবো না আমি। তোর আব্বু তোকে এমনভাবে তৈরি করে গিয়েছিল যে শয়তানও তোর মৃত্যুর আগে কিছুই করতে পারবে না। তাই প্রতিনিয়ত তোর মৃত্যুর জন্য দোয়া করতাম, যাতে তোকে আবার আমি বুকে টেনে নিতে পারি বাবা। সব শুনে আমি নিস্তব্ধ হয়ে গেলাম। কিছু বলার মতো ভাষা নেই আমার। বুক ফেটে কান্না আসছে। আমার আম্মু আমার মৃত্যুর জন্য দোয়া করছে এতদিন। এখন মনে হাজার প্রশ্ন। আব্বু কেন শয়তানের কাছে আত্মা বিক্রি করতে গিয়েছিল? আর কেনই বা আবার শয়তানি আব্বুকে মেরে ফেলল? আম্মু,
তুমি আমাকে এখনও স্পর্শ করতে পারো না, তার মানে আমি জীবিত। এই জন্যই তোমরা সবাই আমাকে মৃত প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছ। তারা শুধু আমাকে ভয় দেখিয়েছে, এতদিন কিন্তু কোনো ক্ষতি করতে পারেনি। কেন সেটা আজকে বুঝলাম। আমাকে ক্ষমা করে দিস বাবা, আজ থেকে আমার ছায়াও দেখবি না আর। আমি যা জানতাম তা তোকে জানিয়ে দিলাম। এখন বিদায়ের পালা, খেয়াল রাখিস নিজের। আম্মু, আম্মু যেও না প্লিজ। আমি ওই শয়তানের সাক্ষাৎ কিভাবে পাবো বলে যাও। আমার আব্বুকে কেন মারলো সেটা তাকে জিজ্ঞেস করব। আমার কথার উত্তর না দিয়েই আম্মু চলে গেল ধোঁয়ার মাঝে। আর ফিরে আসবে না আম্মু। কান্নায় ভেঙে পড়লাম। আব্বু কেন শয়তানের কাছে আত্মা বিক্রি করতে গেল? ক্যারিয়ার কি এতটাই জরুরি? আরও কত কত মাধ্যম ছিল ক্যারিয়ার করার। এখন আর কবর খুঁড়ে কি করব? যা জানার তা তো জেনেই গিয়েছি। আমি যখন কবরটা আবার বন্ধ করে দেওয়ার জন্য মাটি টান দিলাম, তখনই আমার চোখ গেল কবরের এক কোণে ছোট একটা গর্ত। কৌতূহলবশত সেই গর্তের থেকে কোদাল দিয়ে অল্প কিছুটা মাটি সরালাম। এই কি, এটা ধীরে ধীরে বড় হচ্ছে। যতই খুঁড়ছি ততই বড় হচ্ছে। এক পর্যায়ে খেয়াল করলাম এটা কোনো সাধারণ গর্ত নয়, বিশাল এক সুড়ঙ্গ। ক্ষান্ত না হয়ে আরও খুঁড়তে লাগলাম। খুঁড়তে খুঁড়তে লম্বা একটা সিঁড়ি বেরিয়ে আসলো। সিঁড়িটা নিচের দিকে গেছে। আমি কোদাল হাতে নিয়ে সিঁড়ি বেয়ে নিচের দিকে নামতে লাগলাম। যতই নিচে নামছি ততই অন্ধকার ঘন হচ্ছে। এক পর্যায়ে আর কিছু দেখাই যাচ্ছে না। আমি অনুমান করে নেমেই যাচ্ছি। সিঁড়ি আর শেষ হয় না। প্রায় আধা ঘন্টা ধরে নামার পর একটা আবছা আলোর দেখা মিলল। আলোটা আমার দিকে এগিয়ে আসছে। আমি কোদাল শক্ত করে ধরে দাঁড়িয়ে আছি। খারাপ কিছু হলেই কোদাল দিয়ে আঘাত করব। আলোটা প্রায় কাছে চলে এসেছে। কিছু বুঝে ওঠার আগেই আলোটা এক সুন্দরী মেয়ের রূপ ধারণ করলো দূর থেকেই। এ যেন মেয়ে না, এইমাত্র আকাশ থেকে নেমে আসা কোনো এক অপ্সরী। তার দিকে এমনভাবে তাকিয়েছিলাম যে কোদাল হাত থেকে কখন যে পড়ে গিয়েছে খেয়ালই করিনি। সে ঠিক আমার সামনে এসে হাতে চুটকি বাজিয়ে বলল, আগেই বলেছিলাম আমাকে দেখলে প্রেমে পড়ে যাবে। দেখলে এখন চোখই সরাতে পারছো না। মিনহাত, তুমি? এই তাহলে তোমার আসল রূপ? সত্যি, এর চেয়ে সুন্দর আর কিছু হতেই পারে না। কিন্তু আমি প্রেমে পড়েছি কে বলল তোমাকে? প্রেমে না পড়লে এভাবে হাদারামের মতো তাকিয়ে আছো কেন? যাই হোক, তুমি এখানে কিভাবে এলে? এই সুড়ঙ্গ সম্পর্কে কি করে জানলে? অফিসে আজ আব্বুর লাশ দেখে এসেছি আমি, তাই বাধ্য হয়ে আব্বুর কবর খুঁড়তে গিয়ে এই সুড়ঙ্গ দেখা পেয়েছি। আর তুমি সত্য বলেছিলে, আম্মু মারা গিয়েছে অনেক আগেই, কিন্তু আমি এখনও মারা যাইনি। আমাকে তারা মৃত্যুর আগে স্পর্শও করতে পারবে না। আব্বু এমনভাবেই তৈরি করে গিয়েছে আমাকে। তার মানে তোমার আব্বুর লাশ এখনও অক্ষত অবস্থায় রেখে দেওয়া হয়েছে? এর পেছনে কি কারণ থাকতে পারে? এমন নয় তো তোমার আব্বুর লাশের ভেতরেই কোনো রহস্য লুকিয়ে আছে? হতে পারে, কিন্তু তুমি এখানে কি করছো? আর এই সুড়ঙ্গ কোথায় গিয়ে শেষ হয়েছে? আমি এর শেষ দেখতে চাই। এই সুড়ঙ্গের কোনো শেষ নেই। এর শেষ খুঁজতে গেলে তুমি নিজেই শেষ হয়ে যাবে। শয়তানের অনুসারীরা এই সুড়ঙ্গ দিয়েই পৃথিবী থেকে তাদের প্রাসাদে আসা যাওয়া করে, কিন্তু তাদের প্রাসাদটা আসলে কোথায় সেটা আজ পর্যন্ত কোনো মৃত আত্মা জানতে পারেনি। আমিও জানি না। এই সুড়ঙ্গ আমার আব্বুর কবরের সাথে কানেক্টেড ছিল। তার মানে এখান দিয়েই তারা আমার আব্বুর লাশ নিয়ে গেছে। কিন্তু তুমি জানলে কিভাবে আমি এই পথে আসছি? তুমি কি আমাকে ফলো করছিলে? আমার অভিভাবক জানিয়েছে আমাকে। মূলত এই মৃত্যুর দুনিয়ায় দুইটা দল আছে। একটা দল যারা শয়তানের কাছে আত্মা বিক্রি করে দেয় এবং শয়তান তাদেরকে দিয়ে বিভিন্ন অন্যায় কাজ করায়। আরেকটা দল হলো যারা শুধু শয়তানের বিপক্ষে গোপনে লড়াই করে এইসব কাজ থেকে আত্মাদের বিরত রাখার চেষ্টা করে। গোপনে লড়াই করে এজন্য তাদের থেকে শয়তানের শক্তি অনেক বেশি। আমি এই দলেরই একজন। আমাদের একজন অভিভাবক আছেন, তাকে আমরা বাবা বলে ডাকি। তোমাকে যখন তারা বশ করতে যাচ্ছিল তখন বাবাই আমাকে পাঠিয়েছে তোমাকে তাদের হাত থেকে রক্ষা করতে। তুমি যেন তাদের বশীভূত না হয়ে যাও, সেই জন্যই আমি সর্বাত্মক চেষ্টা করছি। আমি তোমাদের বাবার সাথে দেখা করতে চাই। উনি যেহেতু শয়তানের বিপক্ষে কাজ করার সাহস রাখেন, সেহেতু তিনি অনেক কিছু জানেন। আমি তাকে জিজ্ঞেস করব কেন তারা আমার বাবাকে মেরে ফেলল। বাবা তো আত্মা বিক্রি করেছিল এবং তাদের হয়েই কাজ করছিল। দাঁড়াও,
বাবাকে জিজ্ঞেস করে নেই সে তোমার সাথে দেখা করবে কিনা। তারপর মিনহা হাত উঠিয়ে আঙ্গুলগুলো কয়েকবার নড়চড়া করলো এবং কিছুক্ষণ চুপ করে রইল। আমি শুধু ওর দিকে তাকিয়ে আছি। এত সুন্দর একটা মেয়ে কিভাবে হতে পারে? যে জানোয়ারটা ওকে গাড়ি চাপা দিয়ে মেরেছে তার একটু মায়া হয়নি? এমন একজনকে পেলে আমি সারা জীবন পুতুলের মতো করে সাজিয়ে রাখতাম। হঠাৎ মিনহা বলে উঠল, ওই হাদারাম, এইভাবে তাকিয়ে থাকা বন্ধ করো। বাবা অনুমতি দিয়েছে, চলো তোমাকে নিয়ে যাই তার কাছে। তবে খুব আদবের সঙ্গে কথা বলবে, কোনো রকম ইমোশনাল বা জোরে কথা বলা যাবে না। ঠিক আছে মহারানী, চলেন। এই প্রচণ্ড অন্ধকারে মিনহার চেহারার থেকে যেন আলো ঝরছে। ওর চেহারার জ্যোতিতে সুড়ঙ্গের চারপাশ আলোকিত হয়ে গেছে। আমি ওকে অনুসরণ করে হাঁটছি। মিনহা হাঁটছে না, ভেসে ভেসে চলছে। আচ্ছা, আমি যদি মারা যাই তাহলে আমিও কি তোমার মতো ভেসে ভেসে চলতে পারবো মিনহা? অবশ্যই পারবে, কিন্তু সেই সুযোগটা তোমাকে শয়তান দেবে না, কারণ মৃত্যুর সাথে সাথেই তারা তোমাকে বশ করে নেবে। এখন চুপচাপ আমাকে অনুসরণ করো, কোনো কথা বলবে না। প্রায় অনেকক্ষণ হাঁটার পর সুড়ঙ্গের এক কোণে মিনহা 3টা টোকা দিল। সাথে সাথে একটা দরজা খুলে গেল, কিন্তু দরজাটা আগে দেখা যায়নি। মিনহার পেছন পেছন আমিও প্রবেশ করলাম দরজা দিয়ে। ভেতরে ঢোকা মাত্রই ধপাস করে দরজাটা বন্ধ হয়ে গেল। এবার আমার চোখ কপালে উঠে গেল। সবুজ গাছগাছালিতে ভরপুর, রং বেরঙের প্রজাপতি, পাখি উড়ে যাচ্ছে। আমরা ছাড়াও আরও অনেক অনেক মানুষ। সবাই হাওয়ায় ভেসে চলেছে আর গল্প করছে। এখানে সবাই কত খুশি, সবার মুখে হাসি। জান্নাতে চলে আসলাম নাকি তাই ভাবছি। মিনহা আমাকে ছোট একটা জাঁকজমকপূর্ণ ঘর দেখিয়ে বলল, ওইখানে বাবা থাকে, যাও, বাবা তোমার জন্য অপেক্ষা করছে। আমি বাইরে আছি। আমি ধীর পায়ে ওই ঘরে প্রবেশ করলাম। ঘরের চার কোণে 4টা মশাল জ্বালানো, মাঝখানে মনোমুগ্ধকর একটা খাটিয়া। সেখানেই বাবা বসে আছে। সাদা দাড়ি, সাদা চুল, গায়ের রঙও সাদা, পরনে সাদা মসৃণ পোশাক, হাতে সাদা তসবিহ, মুখে নুরানি হাসি। আমি তাকে দেখে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। এত সুন্দর মানুষ শুধু কল্পনাতেই আঁকা সম্ভব। কি হয়েছে আয়ান, এভাবে কি দেখছো? বলো, আমার সাথে কেন দেখা করতে চেয়েছিলে? ওনার কথায় আমার হুঁশ ফিরল। অপ্রস্তুত হয়ে বললাম, মাফ করবেন বাবা, আমি আপনাকে দেখে মুগ্ধ হয়ে গিয়েছি, তাই চোখ সরাতে পারছিলাম না। আসলে আমি শুধু এটা জানতে এসেছি যে আমার আব্বুকে কি আপনি চেনেন নাকি? অবশ্যই তাকে চিনি। সে আমার অনেক স্নেহের একজন মানুষ ছিল। তোমাকে খুব ভালোবাসতো, সব সময় তোমাকে নিয়ে উদ্বিগ্ন থাকতো। আব্বু কেন শয়তানের কাছে আত্মা বিক্রি করেছিল, আর কেনই বা আবার তারাই তাকে মেরে ফেলল? তোমার আব্বু জীবনে অনেকবার ব্যর্থ হয়েছে। ব্যর্থতা এমনভাবে ঘিরে ধরেছিল যে সে সফলতার জন্য শয়তানের সাহায্য নেয়, এবং সত্যি সত্যি শয়তান তাকে সফলতার শিখরে পৌঁছে দেয়। সে শয়তানের হয়ে কাজ করতে শুরু করে, কিন্তু একটা সময় এসে তার ভেতরে অনুশোচনা কাজ করে। সে বুঝতে পারে তার সফলতা ভুল পথে এসেছে, তার দ্বারা অনেক মানুষের ক্ষতি করিয়েছে শয়তান। এই অনুশোচনা তাকে দিনের পর দিন কুরে কুরে খাচ্ছিল। নিজের সাথে লড়াই করে যখন আর পারছিল না, তখন সে গোপনে আমার কাছে আসে এবং আমাকে সব খুলে বলে। আমার কাছে এসে সে এর সমাধান চাই, কিভাবে এসব থেকে বেরিয়ে আসবে। কিন্তু দুর্ভাগ্যবশত এর থেকে বের হওয়ার কোনো উপায় আমার জানা ছিল না। আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম, দেখো পুত্র, আমি খুব খুশি হয়েছি যে তুমি তোমার ভুল বুঝতে পেরেছ, কিন্তু এই ভুলের কোনো সমাধান নেই। তারা যদি জানতে পারে তুমি আমার সাথে যোগাযোগ করেছ, তাহলে তোমাকে মেরে ফেলবে। তাই এখন তুমি চলে যাও, আর ভুলের মাসুল হিসেবে একটা কাজ করতে পারো। তা হলো আমাকে সাহায্য করো গোপনে গোপনে। তোমার মতো যেন আর কেউ এমন পাপে ফেঁসে না যায়। তাদেরকে শয়তানের ফাঁদ থেকে রক্ষা করতে আমাকে সহায়তা করো। আর তুমি শুধু তাদের সাথে মিলে থাকার অভিনয় করো। সে আমার কথায় রাজি হয় এবং আমাকে দিনের পর দিন অনেক সহায়তা করতে থাকে। বাইরে যে এত মানুষকে হাসি খুশি দেখে এসেছো, তাদের বেশিরভাগই তোমার আব্বুর সাহায্যে শয়তানের হাত থেকে রক্ষা করেছি। তাই আমরা সবাই তোমার আব্বুর প্রতি কৃতজ্ঞ। হঠাৎ একদিন শয়তান এই গোপনীয়তা সম্পর্কে জেনে যায় এবং তোমার আব্বুকে নির্মমভাবে হত্যা করে। আমি যখন এটা জানতে পারি তখন খুব মর্মাহত হই।
এবং তোমাকে এখানে নিয়ে আসার জন্য 2 জন সঙ্গী প্রেরণ করি। কিন্তু তারা এসে আমাকে জানায় তোমার আম্মু মৃত্যুর পরেও তোমাকে ছেড়ে যায়নি, সে তোমার কাছে জীবিত মানুষের মতো রয়ে গেছে। তাই আমি আর তোমাকে তোমার আম্মুর কাছ থেকে ছিনিয়ে আনলাম না। যখন শুনেছি আব্বু শয়তানের কাছে আত্মা বিক্রি করেছে, তখন আব্বুর প্রতি ঘৃণা হচ্ছিল, কিন্তু আপনার কথা শুনে আব্বুর প্রতি আমার শ্রদ্ধা 100 গুণ বেড়ে গেল। আমার আব্বু একজন হিরোর মতো মৃত্যুবরণ করেছে। সে তার জীবনের শেষ অবধি শয়তানের বিরুদ্ধে লড়াই করেছে। কিন্তু বাবা, একটা বিষয় এখনও বুঝতে পারছি না। সেটা হলো, তারা আমার আব্বুর লাশ এখনও যত্ন করে রেখে দিয়েছে কেন? এটা আমিও জানি না আয়ান, তবে আমার ধারণা তোমার আব্বুর লাশে এমন কিছু লুকিয়ে আছে যেটা তাদের খুব দরকার, কিন্তু তা নিতে পারছে না। নিশ্চয়ই তারা কোনো পরিকল্পনা করছে তোমাকে নিয়ে। তাদের খুব তাড়া আছে, সেটা বোঝাই যাচ্ছে। তাড়া না থাকলে তারা তোমার মৃত্যু পর্যন্ত অপেক্ষা করত। মৃত্যুর পর তারা তোমার সাথে যা খুশি তাই করতে পারত। এখন প্রশ্ন হচ্ছে, তাদের কিসের এত তাড়া যে তোমাকে মরার আগেই মৃত প্রমাণ করতে চাই? তাহলে এই প্রশ্নের উত্তর আমি খুঁজে বের করব। অনেক ধন্যবাদ বাবা, আপনার কাছে অনেক কিছু জানতে পারলাম। আপনার সাক্ষাৎ না পেলে হয়তো সারা জীবন আব্বুকে ঘৃণা করে কাটিয়ে দিতে হতো। এটা আমার কর্তব্য আয়ান, আর আমরা সব সময় তোমার সাথে আছি। সকল বিপদে আমাদের পাশে পাবে। মনে রেখো, তুমি একা নাও। এখন যাও, তাদের সাথে মিলে থাকার অভিনয় করো, আর তাদের প্রতিটা পদক্ষেপ লক্ষ্য করো। বাবার কাছ থেকে বিদায় নিয়ে বাইরে এসে দেখি মিনহা এখনও দাঁড়িয়ে আছে। আমাকে বের হতে দেখে এগিয়ে এসে বলল, চলো, এখন পৃথিবীতে ফিরে যাওয়ার সময় হয়েছে। হ্যাঁ চলো, কিন্তু তুমি জানতে চাইলে না বাবার সাথে আমার কি কথা হলো? কেন এত সময় লাগলো? এটা জানার কোনো আগ্রহ আমার নেই। বাবার সাথে তুমি নিশ্চয়ই প্রয়োজনীয় কথাই বলেছ, আর এইসব কথা যত নিজের মধ্যে লুকিয়ে রাখতে পারবে ততই তুমি নিরাপদ থাকবে। ঠিক আছে, এখন তাহলে যাওয়া যাক। আর তুমি সেই আগের কালো কুচকুচে রূপেই ফিরে যাও। তোমাকে দেখলে আমার মাথা ঠিক থাকে না। পাগল হতে বেশি দিন লাগবে না। সমস্যা নেই, পাগলাগারদের ম্যানেজারের সাথে আমার ভালো সম্পর্ক আছে। তোমাকে ভিআইপি কেবিনে রাখার ব্যবস্থা করে দেব। মানে আমাকে পাগল বানিয়েই ছাড়বে? ছাড়বো কেন হাদারাম ছেলে? তুমি চাইলে সব সময়ের জন্য থেকে যেতে পারো আমার কাছে। তুমি পাগল হলে তোমার ডাক্তার আমিই হব। তাহলে তো আর কোনো কথাই নেই। ইচ্ছে করছে এখনই নিজের মাথায় বাড়ি দিয়ে পাগল হয়ে যায়। এমন সুন্দরী ডাক্তার থাকলে দেশে হাসপাতালের চেয়ে বেশি পাগলাগারদে থাকতো। হয়েছে হয়েছে, অনেক কথা শিখে গেছো। বেশি কথা বললে আমি তোমার মাথায় বাড়ি দিব। এখন চুপচাপ এসে আমার ওড়নার কোণ ধরে চোখ বন্ধ করো। আমি গিয়ে মিনহার ওড়নার কোণা ধরে চোখ বন্ধ করে দাঁড়ালাম। হঠাৎ পুরো শরীরে একটা ঝাঁকুনি মারল। চোখ খুলে দেখি আমি আমার বাসার সামনে। মিনহা বলল, আমরা এসে গেছি, এবার ওড়না ছাড়তে পারো। ও সরি। আচ্ছা, তুমি যেহেতু এক ঝটকায় যে কোনো জায়গায় যেতে পারো, তাহলে ওই সুড়ঙ্গের ভেতরে আমাকে এতক্ষণ পথ হাঁটালে কেন? তখনও তো এইভাবে নিয়ে যেতে পারতে। হাঁটাহাঁটি করা স্বাস্থ্যের জন্য খুব উপকারী। দেখছো তো তুমি কত মোটা হয়ে যাচ্ছ দিন দিন, তাই তোমাকে তখন হাঁটিয়ে নিয়েছি। শত হলেও আমি তোমার শুভাকাঙ্ক্ষী। এখন যাও, ফ্রেশ হয়ে খাবার খেয়ে অফিসে যাবে। আবার দেখা হবে। আমি কিছু বলার আগেই ফুরুত করে চলে গেল। বোঝাই যাচ্ছে জীবিত থাকতে মিনহা অনেক চঞ্চল প্রকৃতির ছিল, ভালো মজা করতে পারে। আমি বাসায় গিয়ে ভুলে কলিং বেল চাপলাম। তখনই মনে পড়ল আম্মু তো আর নেই, আর ফিরেও আসবে না। মনটা কেঁদে উঠল আম্মুর জন্য। মৃত্যুর পরেও আমাকে আগলে রেখেছিল পরম স্নেহে। জীবনের এ পর্যায়ে এসে এত বড় একটা ধাক্কা খেতে হবে ভাবতেও পারিনি। ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে বেরিয়ে পড়লাম অফিসের উদ্দেশ্যে। আমার সব প্রশ্নের উত্তর ওই অফিসেই আছে, আমাকে খুঁজতে হবে। হঠাৎ পথিমধ্যেই সেই রিক্সাওয়ালাকে দেখতে পেলাম। আমি ডাক দিতেই ভয়ে দৌড় দেওয়ার জন্য উদ্ধৃত হলো। আমি গিয়ে বললাম, ভাই এখন পালানোর দরকার নেই, আমি এখন আপনাদের মৃত্যুর দুনিয়ার একজন সদস্য। আমি মেনে নিয়েছি সব। সে আমার কথা শুনে ভুবন ভোলানো এক হাসি দিয়ে বলল, আমি জানতাম স্যার আপনি মেনে নেবেন, এছাড়া আর কোনো উপায়ও নেই তো। হ্যাঁ তাই তো, কিন্তু আপনি আমাকে স্যার বলছেন কেন? আমি তো এখন আপনার মতোই একজন সাদাসিধে আত্মা। কি যে বলেন না স্যার, আপনি মোটেও আমাদের মতন না। আপনি অনেক স্পেশাল একজন আত্মা। আপনাকে সম্মান না করলে
আমাকে সে অনেক কঠিন শাস্তি দেবে। আমি স্পেশাল এই কথা আপনাকে কে বলেছে? আপনি কি আমাকে তার কাছে নিয়ে যাবেন? আমি এই দুনিয়ার সবার সাথে পরিচিত হতে চাই। প্রথমে মানা করলেও অনেক রিকোয়েস্ট করার পর সে রাজি হলো, কিন্তু শর্ত একটাই, সে আমাকে দূর থেকে তার বাসা দেখিয়ে দিবে এবং আমি যেন তার নাম না বলি। আমি রাজি হলাম। মেন রাস্তা থেকে নেমে সরু পথ ধরে প্রায় ঘন্টাখানেক হাঁটার পর সে আমাকে একটা পাতালতার ঝোপ দেখিয়ে বলল, ওই ঝোপের অপর প্রান্তে একটা গুহা আছে, সেখানেই তাকে পাবেন যে আপনাকে স্পেশাল আত্মা বলেছে। এই বলে সে চলে গেল। আমি তার কথা মতো ঝোপের অপর পাশে গিয়ে দেখি এক বিশাল গাছের খণ্ড এবং তার শিকড়ের মাঝখান দিয়ে একটা গুহা। আমি সেই গুহা দিয়ে ধীরে ধীরে প্রবেশ করলাম। এ যেন শয়তানের রাস্তা না। বিভিন্ন পশু পাখির কঙ্কাল ঝুলানো, উপর থেকে মাথায় পানি জাতীয় কিছু একটা টপ টপ করে পড়ছে। মাথায় হাত দিয়ে দেখলাম এটা তো রক্ত। উপর দিক তাকিয়ে দেখি একটা গলা ছাড়া তরতাজা লাশ ঝুলে আছে, সেটা থেকেই রক্ত পড়ছে। দেখে মনে হচ্ছে একটু আগেই তাকে মারা হয়েছে। আমি ভয়ে বেরিয়ে আসতে যাব, তখনই এক গায়েবী আওয়াজ এলো, এখানে প্রবেশ করেছ নিজের ইচ্ছেই, কিন্তু বের হবে আমার ইচ্ছেই। আমি পাগলের মতো চারপাশ খুঁজতে লাগলাম। কে আপনি? আমার সামনে আসছে না কেন? আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। আমার নাম আয়ান, আমি আপনাদের দলেরই একজন। তাই নাকি? আমার কাছে নাটক করে লাভ নেই। আমি জানি তুমি এখনও মরনি। তার মানে তুমি সেই আয়ান যার জন্য আমাদের সর্দার আজ মৃত্যুর দ্বার প্রান্তে। আমার ক্ষমতা থাকলে এখনই তোমাকে মেরে ওই লাশের মতো ঝুলিয়ে রাখতাম, কিন্তু তোমাকে মারলে আমাদের সর্দার বাঁচবে না। এবার যেন একটু সাহস পেলাম মনে। তার মানে সে আমার কোনো ক্ষতি করতে পারবে না। জোর গলায় বললাম, তার মানে আমি আপনাদের সর্দারের মৃত্যুর ঔষধ? আমি মারা গেলে সেও মারা যাবে? বিষয়টা এমন না। তুমি যেদিন স্বাভাবিক মৃত্যু গ্রহণ করবে সেই দিনই আমাদের সর্দার সুস্থ হয়ে উঠবে। কোনো অপঘাতে তোমার মৃত্যু হলে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। যদি এমনটাই হয় তাহলে আমি আত্মহত্যা করব এবং চিরকালের জন্য আপনাদের সর্দারের 12টা বাজিয়ে দেব। অট্টহাসি দিয়ে তিনি বললেন, তোমার বুদ্ধি আছে মানতে হবে, কিন্তু যদি এমনটা হয় তাহলে আমাদের সর্দারের শক্তি আরও দ্বিগুণ বেড়ে যাবে। যখন তোমাকে চারদিক থেকে সবাই মৃত ভাবছিল তখন আমরা আশা করছিলাম তুমি এসব সহ্য করতে না পেরে আত্মহত্যা করে ফেলবে, কিন্তু তা করোনি। তাই আমরা এখন অন্য উপায় খুঁজে বের করেছি। অন্য উপায় মানে? এখন আপনারা আমাকে নিয়ে কি পরিকল্পনা করছেন? সাহস থাকলে আমাকে বলেন, আমি আপনাদের সকল পরিকল্পনা ব্যর্থ করে দিব। আপনাদের সর্দারকে আমি সুস্থ হতে দেব না। এখানে সাহসের কোনো বিষয় না আয়ান। আমরা কি করতে পারি তা তুমি ভালো করেই জানো। আমরা যা চাই তা হাসিল না করা পর্যন্ত থেমে যাই না। তুমি বাবার সাথে সাক্ষাৎ করেছ, সেটাও আমরা জানি। আমরা তোমাকে সব দিক থেকে ঘিরে রেখেছি। শুধু এইটুকু বলে রাখি, আমাদের পরিকল্পনা সফল করতে তুমি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছো, কিন্তু সেটা তুমি বুঝতেও পারছো না। আমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছি? তার মানে আমি নিজের অজান্তেই এমন কিছু করছি যা আপনাদের উপকারে আসছে, কিন্তু সেটা কি? আর আপনি কিভাবে জানলেন আমি বাবার সাথে সাক্ষাৎ করেছি? এটা সম্পূর্ণ গোপন সাক্ষাৎ ছিল। ভাবতে থাকো আয়ান, এখন এই জায়গা ত্যাগ করো, আর কখনো এখানে আসবে না। আর যে তোমাকে এই ঠিকানা পর্যন্ত পৌঁছে দিয়েছে তার ব্যবস্থা আমি নিব। আচ্ছা, আপনি কি মহিলা নাকি? পর্দার আড়াল থেকে কথা বলছেন কেন? আমার সামনে আসতে লজ্জা পাচ্ছেন? এই কথাটা বলার সাথে সাথে উপর থেকে ওই গলা কাটার লাশটা ধপাস করে আমার সামনে পড়ল। আমি ভয় পেয়ে পেছনে সরে গেলাম। লাশটা মুভ করছে আস্তে আস্তে, এক পর্যায়ে উঠে দাঁড়িয়ে গেল। একটা লাশ গলা ছাড়া আমার সামনে জীবিত হয়ে গেল। এখনও তার গলা থেকে ছোপ ছোপ রক্ত বের হচ্ছে। এই দৃশ্য দেখে ভয়ে আমি কোন দিক দিয়ে ভেতরে প্রবেশ করেছিলাম তা ভুলে গেলাম। আমি হন্যে হয়ে বের হওয়ার রাস্তা খুঁজতে লাগলাম। সব দিকে দেয়াল, তাহলে দরজাটা কোন দিকে? এদিকে লাশটা মাতলামো পায়ে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। 2 হাত বাড়িয়ে দিয়েছে আমাকে ধরার জন্য। আমি যেই দিকে যাই ওইটা আমার দিকেই আসে। লাশের তো মাথায় নেই, তাহলে দেখে কিভাবে আমি কোথায় আছি? আর কোনো উপায় না পেয়ে চোখ বন্ধ করে চিৎকার দিলাম। আমার চিৎকারের সাথে
সব কিছু স্বাভাবিক হয়ে গেল। আমি আস্তে আস্তে চোখ খুলে দেখি সব ঠিক আছে, লাশটাও নেই। ওপারে তাকিয়ে দেখি লাশটা সেই আগের জায়গায় ঝুলনো। তাহলে এগুলো কি আমার মনের ভ্রম ছিল? হঠাৎ তার অট্ট হাসি ভেসে আসলো আমার কানে। হাসি থামিয়ে সে বলল, এতটুকুতেই ভয় পেয়ে গেলে আয়ান? এই সাহস নিয়ে আমাকে দেখতে চেয়েছ, আর এই শক্তি দিয়ে আমাদের পরিকল্পনা ব্যর্থ করবে? আমি তাকে আর কিছুই বললাম না। সত্যি অনেক ভয় পেয়েছি। আমাকে বাইরে যাওয়ার রাস্তা বলেন দয়া করে, আমি আর ভুলেও এখানে আসবো না। এই তো বুঝে গেছো, যেখান দিয়ে এসেছো সেখান দিয়েই বেরিয়ে যাও। মনে রাখবে, তোমার শক্তি আমাদের একটা আঙ্গুলও বাঁকা করতে পারবে না। আমার পেছনেই দরজা ছিল, অথচ তখন দেখতেই পাইনি। আমি বেরিয়ে গেলাম সেখান থেকে। বাইরে এসে মুক্ত আকাশে বড় করে একটা দীর্ঘশ্বাস নিলাম। এমন অভিজ্ঞতা হবে ভাবতেও পারিনি। তার মানে তাদের পরিকল্পনা সফল করতে আমি তাদের সাহায্য করেছি, কিন্তু কিভাবে? আমাকে আরও সচেতন হতে হবে। বাবার সাথে সাক্ষাতের সম্পর্কও সে জানে। আমার প্রতিটা পদক্ষেপ তারা জেনে যাচ্ছে। ওই হাদারাম, আজকেও অফিসে যাওনি? এখানে দাঁড়িয়ে বিড়বিড় করে কি বলছো? কোথা থেকে যেন মিনহা এসে এই কথাগুলো বলল। মিনহাকে দেখে সব ভয় কেটে গেল। আজকে আরও বেশি সুন্দর লাগছে ওকে। আমি বললাম, এমনি অফিসে যাইনি। আমি ওদের একজন বড় সাধকের সাথে কথা বলেছি এইমাত্র। আমাকে তাদের দরকার না হলে কবেই মেরে ফেলতো, আর আজকে তো ভয়েই মরে যাচ্ছিলাম। তারপর মিনহাকে পুরো ঘটনা খুলে বললাম। তার মানে তারা তোমার প্রতিটা পদক্ষেপ অনুসরণ করছে। যখন তুমি বাবার সাথে দেখা করতে গিয়েছিলে তখন আমি ছাড়া তোমার সাথে কেউ ছিল না। তাহলে তারা কিভাবে জানলো? আমিও সেটাই ভাবছি। আমাকে জানতে হবে তারা আমাকে কিভাবে ব্যবহার করছে, তাদের পরিকল্পনা কি। এখন থেকে আরও বেশি সচেতন হতে হবে। হ্যাঁ, তাই করো। এখন অফিসে যাও, অনেক সময় চলে গেছে। মিনহা, তোমাকে আজ অন্যমনস্ক লাগছে। কেমন যেন? কি হয়েছে? তোমার সেই হাসিটা নেই কেন মুখে? কই না তো। আসলে তোমার বিষয়টা নিয়ে আমিও অনেক উদ্বিগ্ন, তাই এমন দেখাচ্ছে। তুমি অফিসে যাও, আবার দেখা হবে। মিনহা চলে গেল, কিন্তু ওর কথাবার্তা কেমন জানি লাগছে। কি হয়েছে ওর? আমি সেখান থেকে সোজা অফিসে চলে এলাম। আমাকে দেখে সেই অফিস ঘুরিয়ে দেখানো লোকটা তাড়াহুড়ো করে এসে বলল, স্যার, এত দেরি হলো কেন? আপনার জন্য মেশিনের কাজ বন্ধ হয়ে আছে, তাড়াতাড়ি আসেন। এই মেশিন তৈরি করতে তাদের এত এত তাড়া কিসের বুঝতে পারছি না। এটা নাকি তাদের পরিকল্পনার অংশ। আমার সাহায্যে মেশিন তৈরি করে আমার উপর প্রয়োগ করবে, না তো যা হবে দেখা যাবে। আমি আপাতত তাদের কথা মতো কাজ করে যাই। আমি তাড়াহুড়ো করে মেশিন তৈরি করার রুমে গেলাম। আমার সাথে আরও কয়েকজন আছে। তারা কেউ কোনো কথা বলে না, এমনকি নিঃশ্বাসও নেয় না। শুধু আমার আদেশের অপেক্ষায় থাকে। আমি যা করতে বলি তাই করে। কাজের বাইরে কিছু জিজ্ঞেস করলেও উত্তর দেয় না। তারা বলছিল এটা এমন মেশিন যা দ্বারা লাশ অক্ষত রেখেই তার ভেতরের পার্টসগুলো বের করা যাবে, কিন্তু মেশিনের যন্ত্রপাতি তেমন কিছুই ইঙ্গিত করছে না। নকশাও সম্পূর্ণ ভিন্ন। এই মেশিনের সব কিছুই আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। হঠাৎ স্যুটটায় পরা এক ভদ্রলোক আসলো। তাকে দেখে সবাই মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে গেল। আমি ভাবলাম আমাকেও এভাবে বের হতে হবে, কিন্তু আমি মাথা নিচু করলাম না। উঠে বের হতে গেলে লোকটা বলল, তুমি থাকো, তোমার সাথে কথা আছে। আমি চেয়ারে বসে একটু ভাব নিয়ে বললাম, কি বলবেন? তাড়াতাড়ি বলেন, আমার অনেক কাজ আছে। আমি দেখতে পাচ্ছি তোমার চোখে সন্দেহের ছাপ। মেশিনের নকশা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো না আসলে এই মেশিনটা কেন তৈরি করা হচ্ছে। হ্যাঁ, ঠিকই বলেছেন। আমাকে যা বলা হয়েছে তার সঙ্গে কোনো মিল নেই এই মেশিনের। আমি বুঝতে পারছি না কি করছি আমি। তুমি কি তোমার আব্বুর লাশ দেখেছ? তার লাশ কেন এখনো অক্ষত তা কি জানো? কেন তোমাকে মৃত্যুর আগে কোনো ক্ষতি করতে পারবে না জানো? আব্বু মারা যাওয়ার আগে আমাকে এমনভাবে তৈরি করে গিয়েছিল যে আপনারা আমার কোনো ক্ষতি করতে পারবেন না, তবে আপনাদের কাজে ব্যবহার করতে পারবেন। আর আব্বুর লাশ আমি দেখেছি একটা কাচের বক্সে রাখা, কিন্তু কেন তার লাশ এখনও অক্ষত তা জানি না। আজকে সন্ধ্যার পর তোমার আব্বুর কবরের সামনে অপেক্ষা করবে। আমি সেখানে তোমাকে সব কিছু বলবো। এখন কাজ করো। এই বলে লোকটা চলেই যাচ্ছিল। আমি চেয়ার থেকে উঠে ডাক দিয়ে বললাম, আপনি কেন আমাকে এইসব বলবেন? এগুলো তো আপনাদের গোপনীয় বিষয়। কে আপনি? আমি তোমাকে সাহায্য করতে চাই,
কারণ আমি তোমার আব্বুর ঘনিষ্ঠ বন্ধু ছিলাম। এই কথা বলে লোকটা সামান্য হাসি দিয়ে চলে গেল। এই মৃত্যুর দুনিয়ায় কে বন্ধু আর কে শত্রু সেটা বোঝা বড় মুশকিল। তবুও আমি আজকে সন্ধ্যায় যাব আব্বুর কবরের সামনে, দেখি সে কি বলে। রহস্যের গোড়া পর্যন্ত পৌঁছতে হলে একটু রিস্ক তো নিতেই হবে, কিন্তু সাবধান থাকতে হবে। লোকটাকে এখনও পুরোপুরি বিশ্বাস হয়নি আমার। সে চলে যাওয়ার পর আবার ওই লোকগুলো ভেতরে প্রবেশ করে কাজ শুরু করলো। আমি জিজ্ঞেস করলাম, এই লোকটা কে ছিল? সে আসার সাথে সাথে তোমরা বাইরে চলে গেলে কেন? এবার তাদের মাঝে একজন বলল, উনি সর্দারের অনেক নিকটতম লোক। বলতে গেলে সর্দারের পরে উনি সবচেয়ে শক্তিশালী, তাই ওনাকে সবাই সম্মান করে। ও আচ্ছা, তাহলে উনি দ্বিতীয় সর্দার? আচ্ছা, শুনলাম তোমাদের সর্দার নাকি মৃত্যুশয্যায়, তাহলে সে মরার পর কি এই লোকই সর্দার হবে? তারা আর কোনো কথা বলে না। অনেক কিছুই জিজ্ঞেস করলাম, কিন্তু কোনো উত্তর পেলাম না। তাই আমিও চুপচাপ কাজ শুরু করলাম। সন্ধ্যাবেলায় আব্বুর কবরের সামনে দাঁড়িয়ে আছি, চারিদিক খেয়াল রাখছি লোকটা কোন দিক থেকে আসে। সন্ধ্যা তো হয়েই গেল, কিন্তু তার আসার কোনো খবর নেই। হঠাৎ কবরের মাটিগুলো সরে যেতে লাগলো। আমি পিছিয়ে গেলাম নির্দিষ্ট জায়গা থেকে। ওই লোকটা কবর ভেদ করে উঠে আসছে, তার মানে সে সুড়ঙ্গ ব্যবহার করে আসছে, কিন্তু এখন তার রূপ সম্পূর্ণ আলাদা। লাল লাল চোখে আমার দিকে এগিয়ে আসলো। আমি ভয়টা মনের ভেতরে চেপে রেখে ঠায় দাঁড়িয়ে রইলাম। আমার সামনে এসে বলল, ভয় পেও না, রাত হলে আমাদের রূপ এমনই চেঞ্জ হয়ে যায়, রক্তের নেশা জেগে ওঠে। এই মৃত্যুর দুনিয়ায় থাকা যে কত কঠিন তা তোমাকে বোঝাতে পারবো না, তাই তোমাকে এসব থেকে রক্ষা করতে এসেছি আমি। তখন বলেছিলেন আপনি আমার আব্বুর বন্ধু, তার মানে কি আপনিও শয়তানের বিরুদ্ধে কাজ করছেন? তোমার আব্বু আর আমি একসাথে অনেক মিশন সফলভাবে সম্পন্ন করেছি, কিন্তু হঠাৎ করে তোমার আব্বু এসব থেকে বের হয়ে যাওয়ার চিন্তা করে। আমি তাকে অনেক বোঝাই, কিন্তু সে বোঝে না। সে বাবার সাথে সাক্ষাৎ করে, তার হয়ে কাজ করা শুরু করে। সেটা আমি জানতাম না। যখন জানতে পারলাম তোমার আব্বু গাদ্দার, তখন আমি তাকে খুঁজছিলাম মেরে ফেলার জন্য। তখন আমার হিতাহিত জ্ঞান ছিল না। শয়তানের ধোকার ভিতর এমনভাবে ডুবেছিলাম যে তখন বুঝিনি লোকটা ভালো নাকি মন্দ। আমি খুঁজে পাওয়ার আগেই তারা তোমার আব্বুকে মেরে ফেলল। খুব মর্মাহত হলাম প্রিয় বন্ধুর মৃত্যুতে, যদিও সে গাদ্দার ছিল। প্রিয় বন্ধুর মৃত্যুর পর আমার চোখ খুলতে শুরু করে। আমি ধীরে ধীরে বুঝতে লাগলাম নিজের ভুলগুলো। তখন তোমার আব্বুকেই সঠিক মনে হচ্ছিল। সে যা করেছে ঠিক করেছে। নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে আমিও বাবার সাক্ষাৎ নিলাম। বাবা আমার চোখ খুলে দিল পুরোপুরি। আমি সিদ্ধান্ত নিলাম যদি মরতেই হয় তাহলে তোমার আব্বুর মতো হিরোর মতো হয়ে মরব। সেই দিন থেকে আজ পর্যন্ত আমি শয়তানের কাজ করার অভিনয় করে যাচ্ছি। অনেক মৃত আত্মাকে শয়তানের ফাঁদ থেকে রক্ষা করে বাবার কাছে পাঠিয়েছি। আমি যোগ্যতা দেখিয়ে শয়তানের একদম নিকটতম হয়ে যাই। সে আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে। আমি এখনও মারা যাইনি, তবে ওদের সাথে তাল মিলিয়ে চলতে আমাকে ওদের মতো রক্তপান করতে হয়, ওদের মতো রূপ বদল করতে হয়। এইসব আমি ধীরে ধীরে শিখে নিয়েছি। আমাকে দেখে বুঝতেই পারছো আমি এখন শয়তানের কত কাছে। সবই বুঝলাম, কিন্তু তারা আমার আব্বুর লাশ এখনও রেখে দিয়েছে কেন? আমাকে তারা কি কাজে ব্যবহার করতে চায়? সর্দারের মৃত্যুর সাথে আমার সম্পর্ক কি? তারা তোমার আব্বুর লাশ যখন নিয়ে আসে তখন আমি বুঝতে পারলাম তারা এই লাশটা টুকরো টুকরো করে জেলখানার কয়েদিদের খাওয়াবে। মানে এই দুনিয়ার গাদ্দারের লাশকেও ছাড়া হয় না। আমি কোনো উপায় না পেয়ে সর্দারের একটা চুল তোমার আব্বুর পেটে লুকিয়ে দেই। যখন তারা লাশ টুকরো করতে যাচ্ছিল তখন আমি সর্দারকে বললাম, এই লাশের কোনো ক্ষতি হলে আপনি মারা যাবেন, কারণ সে মরার আগে আপনার একটা চুল গিলে নিয়েছিল। ওই চুল বের করা না গেলে আপনি আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়বেন। সর্দার আমার কথা শুনে প্রচণ্ড রেগে গেলেন। আমার গলা টিপে ধরে বলল, এই কথা তুমি জানো কিভাবে? আমি ভয় না পেয়ে বললাম, সর্দার, আপনার সামনে কোনো বিপদ আছে কিনা তা জানার জন্য আমি গত রাতে ধ্যানে বসেছিলাম। আমি আপনার জীবন নিয়ে অনেক চিন্তাগ্রস্ত। আপনার কিছু হলে আমরা ভেঙে যাব সর্দার। আমি ধ্যান করে জানতে পারি সে জানতো যে মরার পর তার লাশের সাথে কি করা হবে, তাই আগে আপনার একটা চুল সংগ্রহ করে এমনভাবে পেটের ভেতর রেখে দেয় যে আপনি তার লাশের কোনো ক্ষতি করতে পারবেন না, এবং এই চুল বের না করা গেলে
আপনি আস্তে আস্তে মৃত্যুর দিকে চলে যাবেন। এইটুকু বলেই উনি থেমে গেলেন। সব রহস্য একে একে পরিষ্কার হয়ে যাচ্ছে তার কথাগুলো শুনে। আমি আবারও জিজ্ঞেস করলাম, তারপর কি হলো? সর্দার এটা শুনে কি করেছিল? সর্দার এটা শুনে খুব উত্তেজিত হয়ে আদেশ দিল, তাড়াতাড়ি তার পেট থেকে ওই চুলটা বের করতে হবে। আমি জানি তারা ওই চুল কখনোই বের করতে সক্ষম হবে না, কারণ আমি এমনভাবে রেখেছিলাম। তাদের একজন যখন চুল বের করার জন্য লাশ স্পর্শ করলো, সাথে সাথে তার শরীরে আগুন জ্বলে ছাই হয়ে গেল সে। এটা দেখে বাকি সবাই ভয় পেয়ে গেল। কেউ সাহস করল না ওই লাশ স্পর্শ করার। সর্দার ভেঙে পড়ল এটা দেখে। বাধ্য হয়ে আমার কাছে জিজ্ঞেস করলো, এই চুল বের করার সমাধান বলো আমাকে, তাহলে আমি তোমাকে আমার সবচেয়ে নিকটতম মানুষ বানাবো। আমি তো এটাই চাচ্ছিলাম। সর্দারের সবচেয়ে কাছের একজন হলে কেউ আমাকে সন্দেহ করার মতো সাহস করবে না, আর আমি আমার কাজ নিশ্চিন্তে চালিয়ে যেতে পারবো। আমি বললাম, সর্দার, একটা সমাধান আছে, আর তা হলো এই লাশের রক্তের সম্পর্কের কেউই পারবে এই কাজ করতে। আমার জানা মতে ওর একটা ছেলে আছে, কিন্তু ওর ছেলের মৃত্যুর আগে আমরা তাকে স্পর্শ করতে পারবো না। অবশ্যই ওই ছেলের মৃত্যুটা স্বাভাবিক হতে হবে। সর্দার বলল, তার মানে ওই ছেলের মৃত্যু না হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে? তাহলে তাই হোক, এই গাদ্দারের লাশ খুব যত্ন করে রেখে দেওয়া হোক। এই লাশের ক্ষতি হলে আমি মারা যাব। তারপর দিন দিন সর্দারের স্বাভাবিক অবস্থার অবনতি হতে লাগলো। চিকিৎসকরা কোনো চিকিৎসা খুঁজে পাচ্ছিলেন না। সর্দার তখন আমাকে অনেক বিশ্বাস করে, আমার কথার অনেক মূল্য তার কাছে। এইসবের পেছনে যে আমি আছি সেটা সে জানতে পারলে আমাকে মৃত্যুর চেয়েও ভয়ানক শাস্তি দিবে। তখন সর্দার আমাকে ডেকে জিজ্ঞেস করলো, কি করা যায়? ওই চুল বের করা না গেলে আমি তো মারা যাব। আমরা ওই ছেলের মৃত্যু পর্যন্ত অপেক্ষা করতে পারবো না, তার আগেই কোনো একটা ব্যবস্থা করতে হবে। তখন আমি এই মেশিন বানানোর পরিকল্পনা বলি এবং তোমাকেই এই মেশিনের প্রধান ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করাই। আর তোমাকে মৃত প্রমাণ করার জন্য তারা চেষ্টা করতে থাকে। আমি জানতাম তুমি তাদের কাছে হার মানবে না, তাই এই বিষয়ে তেমন গুরুত্ব দেইনি। তবে একটা ভয় ছিল, যদি তুমি এসব সহ্য করতে না পেরে আত্মহত্যা করে ফেলো, তাহলে শয়তান শুধু সুস্থই হবে না, বরং আরও বেশি শক্তিশালী হয়ে যাবে। কিন্তু তুমি তা করনি। আপনি সব কিছুই করেছেন আমাদের জন্য, কিন্তু ওই মেশিন বানানোর পরিকল্পনা কেন বলতে গেলেন তাদের? সর্দার ধীরে ধীরে মরে গেলেই তো ভালো হতো, আমরা সবাই এর থেকে মুক্তি পেতাম। আমি জানি তুমি এমন কিছুই বলবে। সেই দিন যদি আমি তোমাকে এই পরিকল্পনা না বলতাম, তাহলে আমার প্রতি তার ভরসা কমে যেত। কোনো না কোনো উপায় তো বলতেই হতো। কিন্তু সর্দার মরবেই। তুমি মারবে সর্দারকে। সর্দার মরলেই যে সব কিছু বন্ধ হয়ে যাবে এমনটা না। সে মরলে নতুন সর্দার আসবে, তারপর আবার নতুন সর্দার, এভাবেই চলতে থাকবে। তাই আমি সর্দারের এমনভাবে বিশ্বাস অর্জন করেছি যে তার মৃত্যুর পর আমি হব নতুন সর্দার। আমি যখন সর্দার হব, তখন এই মৃত্যুর দুনিয়া আমি চিরকালের জন্য ধ্বংস করে দেব। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাকে রহস্যের গোড়া পর্যন্ত নিয়ে গেছেন। এখন আমার কাছে সব দিনের আলোর মতো পরিষ্কার। তবে শেষ একটা প্রশ্ন, সেটা হলো, ওই মেশিনের কাজ কি হবে? ওটা দিয়ে কিভাবে চুল বের করা যাবে? ওই মেশিন তৈরি হয়ে গেলে তোমার মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। তাই তুমি যত পারো ওই মেশিন তৈরির কাজ পিছিয়ে নিতে থাকবে। তবে সেটা এমনভাবে করবে যাতে কেউ তোমাকে সন্দেহ না করে। হ্যাঁ, আপনি যেভাবে বলবেন এখন থেকে সেভাবেই করব। এই মৃত্যুর দুনিয়ায় একজন অভিভাবক তো পেলাম। আপনাকে আমি কি বলে ডাকতে পারি? আমাকে ড্যানিয়েল বলে ডাকবে। সাবধানে থাকবে। এই দুনিয়ায় কেউ বিশ্বাসযোগ্য নয়। সবার দুইটা রূপ থাকে, কারো প্রতি সহজেই বিশ্বাস করে ফেলবে না। এই বলে ড্যানিয়েল চলে গেল। আব্বুর কবরটা আপনা আপনি আগের ন্যায় হয়ে গেল। হঠাৎ পেছনে কারো উপস্থিতি টের পেলাম। তাকিয়ে দেখি মিনহা অগ্নিশর্মার দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি কিছু বলার আগেই মিনহা বলল, কে ছিল ওই লোকটা? কার সাথে কথা বলছিলে? মিনহাকে এত ক্রোধান্বিত কখনো দেখিনি। ওর চোখ থেকে যেন আগুন ঝরছে, ঠোঁটগুলো লাল টকটকে, মনে হচ্ছে এই মাত্র তাজা রক্ত খেয়ে এসেছে। আমি বললাম, কি ব্যাপার মিনহা, তোমাকে এমন দেখাচ্ছে কেন? ঠিক আছো তো তুমি? এই বলে আমি মিনহার দিকে এগিয়ে গেলাম। মিনহা আমাকে বাধা দিয়ে বলল, আমার সামনে আসবে না, দূর থেকে কথা বলো। ওই লোকটা কে ছিল? আমার আসার আভাস পেয়ে চলে গেল কেন সে?
উনি আমার আব্বুর বন্ধু ছিলেন। আব্বু বেঁচে থাকতে তারা একসাথে কাজ করত। আমাকে অনেক তথ্য দিয়েছে সে শয়তান সম্পর্কে। এখন আমি সব রহস্যের শিখরে পৌঁছে গিয়েছি। এটা তো খুব ভালো খবর। আচ্ছা, লোকটার নাম কি? সে কিভাবে এত কিছু জানে? মিনহার কথাবার্তা কেমন যেন সন্দেহজনক মনে হচ্ছে। সে আগে কখনো এসব নিয়ে এত আগ্রহ দেখায়নি। ড্যানিয়েল বলেছিল এই মৃত্যুর দুনিয়ায় কাউকে বিশ্বাস করা যাবে না, সবারই দুইটা রূপ থাকে। আমাকে নীরব দেখে মিনহা আবারও জোর গলায় বলল, কি হলো? কথা কানে যায় না? আমি কি জিজ্ঞেস করেছি তোমাকে? আসলে লোকটার নাম জিজ্ঞেস করতে ভুলে গিয়েছি। আর সে কিভাবে এত কিছু জানে সেটা তো আমি বলতে পারবো না। সে শুধু আমাকে তার পরিচয় আব্বুর বন্ধু হিসেবে দিয়েছে। আর তুমি তো বলেছিলে এইসব বিষয়ে আমি যত গোপন রাখবো ততই ভালো। এই দুনিয়ায় কাউকে ভরসা করা যায় না। হ্যাঁ, তা বলেছিলাম। এমনিতেই ওই লোকটা সম্পর্কে জানতে ইচ্ছে হলো, তাই জিজ্ঞেস করলাম তোমাকে। আচ্ছা, সে যদি আবার আসে তাহলে তার নাম জিজ্ঞেস করতে ভুলবে না। আমি এখন যাই, আবার দেখা হবে। মিনহা চলে গেল। কি হয়েছে এই মেয়েটার? আগে তো এমন ছিল না। এখন ওর সৌন্দর্য দেখলেও ভয় লাগে। তারপর কেটে গেল প্রায় 1 মাস। মিনহা প্রতিদিন এসে জিজ্ঞেস করত ওই লোকটা আবার এসেছিল কিনা। ড্যানিয়েলকে নিয়ে মিনহার কেন এত আগ্রহ বুঝতে পারছি না। মেশিনের কাজও প্রায় শেষ। ড্যানিয়েল বলেছিল মেশিন প্রস্তুত হলে আমাকে মৃত্যুর জন্য তৈরি থাকতে হবে। হয়তো শয়তান মরবে, না হলে আমি মরব। আমি এখনও ওই সর্দারের দেখা পাইনি। এখন আমার করণীয় কি? 2-1 দিনের মাঝে মেশিন পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে। আব্বুর লাশকেও বিভিন্নভাবে সাজানো হচ্ছে। তাদের সর্দার সুস্থ হবে এই খুশিতে পুরো অফিস আনন্দে আত্মহারা। কিন্তু আমি কি করব? রাতে বাসায় এসে ড্যানিয়েলকে স্মরণ করলাম, অন্ধকার বদ্ধ রুমে বসে। সে কি আমাকে ভুলে গেল? তাকে যে এখন খুব দরকার আমার। একমাত্র সেই বলতে পারবে এখন আমার কি করতে হবে। অনেকক্ষণ চোখ বন্ধ করে বসে থাকার পর হঠাৎ আমার কাঁধে বরফের মতো ঠান্ডা হাত রাখলো কে যেন। আমি সাথে সাথে দূরে সরে গেলাম। আমি ডাক দিলাম, ড্যানিয়েল, আপনি এসেছেন? হ্যাঁ আয়ান, আমাকে কেন ডেকেছ বলো। যা বলার তাড়াতাড়ি বলো। আমার রক্তের নেশা জেগেছে, বেশিক্ষণ থাকতে পারবো না। ড্যানিয়েল, আপনি জানেন মেশিন তৈরি হয়ে গেছে। এর বেশি অলসতা করলে তারা আমাকে সন্দেহ করে ফেলবে। তারা সব কার্যক্রম শুরু করে দিয়েছে। এখন আমার করণীয় কি বলুন না প্লিজ। মেশিন যখন পুরোপুরি তৈরি হয়ে যাবে তখন সর্দার তোমার সামনে আসবে এবং বলবে, আয়ান, তুমি আমাদের হয়ে কাজ করছো, দেখে খুব খুশি হয়েছি। শেষ একটা কাজ করে দিলেই তুমি মুক্ত। আর কখনো এই দুনিয়ায় আসতে হবে না তোমাকে। কাজটা হলো এই মেশিনের সাহায্যে তোমার আব্বুর লাশের থেকে চুলটা বের করে দাও এবং মুক্ত হয়ে যাও। আসলে সে কখনোই তোমাকে মুক্তি দেবে না। তার কাজ হয়ে গেলে তোমাকে কঠিন মৃত্যু দেবে এবং তোমার আব্বুর লাশও ছিঁড়ে ছিঁড়ে খাবে। সর্দারের কথা শেষ হলে তুমি ওই মেশিনে হাত দিবে এবং লাল রঙের সুইচটা টান দিয়ে খুলে ফেলবে। সুইচ খোলার সাথে সাথে সর্দারের যত রক্ষী আছে সবাই ধুলো হয়ে বাতাসে মিশে যাবে। এটা দেখে সর্দার প্রচণ্ড ঘাবড়ে যাবে এবং ক্রোধে তোমার দিকে তেড়ে আসবে। তার অসুস্থতার কারণে সে অনেক দুর্বল থাকবে। বাইরের রক্ষীরা আসার আগেই তুমিও সর্দারকে হত্যা করে ফেলবে এবং গোপন দরজা দিয়ে পালিয়ে যাবে। আমি তোমাকে গোপন দরজার অবস্থান জানিয়ে দেব। সর্দারকে আমি কিভাবে মারব? সে একজন শয়তান। সাধারণ মানুষের মতো করে মারলে তো সে মরবে না। আর তখন আপনি কোথায় থাকবেন? ঠিক বলেছ, তাকে মারা এত সহজ হবে না। তবে আমি একটা উপায় বের করে ফেলব, আর আমি সেখানেই থাকব। কিন্তু তোমাকে কোনো সাহায্য করতে পারবো না, কারণ আমি যদি তোমাকে সাহায্য করি তাহলে পরবর্তী সর্দার হিসেবে তারা আমাকে কখনোই মেনে নেবে না। এখন প্রস্তুতি নাও ওই দিনের জন্য। ভয় পেলে চলবে না আয়ান। নিজেকে এবং আব্বুর লাশকে শয়তানের হাত থেকে বাঁচাতে তোমাকে এটা করতেই হবে। ঠিক আছে ড্যানিয়েল, আমি ভয় পাবো না। আশা করি সব কিছু আপনার প্ল্যান অনুযায়ী হবে। শয়তানের মৃত্যুর পর আপনি সর্দার হয়ে তাদের সব কিছু ধ্বংস করে দেবেন। হ্যাঁ, সব কিছু ধ্বংস করে দেব, সব কিছু, সব কিছু। হাসতে হাসতে ড্যানিয়েল চলে গেল। তার এই হাসির অর্থ বুঝলাম না। হয়তো রক্তের নেশা তাকে পাগল করে দিয়েছে। যাক, তেমন মাথা ঘামালাম না। 2 দিন পর আজ মেশিন পুরোপুরি তৈরি। চারিদিকে শিঙ্গা বেজে উঠল। বিল্ডিংয়ের রক্ষী ব্যতীত সবাই নিচের দিকে মাথা দিয়ে যেন পড়তে পড়তে বেরিয়ে গেল।
আব্বুর লাশটা সেই কাচের বক্স সহ নিয়ে আসা হয়েছে। আমি যেখানে আছি সেখানেই দাঁড়িয়ে রইলাম। হঠাৎ চারিদিক থেকে কালো ধোঁয়া বের হতে লাগলো। আমি আমার গায়ে থাকা টি শার্টটি দিয়ে মুখমণ্ডল চেপে ধরলাম। ধোঁয়ার মাঝখান থেকে লাঠিতে ভর দিয়ে কাঁপতে কাঁপতে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর চেহারার বৃদ্ধ। তার দুই পাশে দুইজন বিশাল পাখা হাতে নিয়ে বাতাস করছে, আর ড্যানিয়েলও আছে তার পেছনে। ড্যানিয়েল আমাকে চোখের ইশারায় বলে দিচ্ছে এই হচ্ছে সেই সর্দার। চারিদিকে পিনপতন নীরবতা, কারো মুখে কোনো শব্দ নেই। আমি আমার হৃদয়ের ধুকপুক শব্দটাও শুনতে পাচ্ছি। নীরবতা ভেঙে সর্দার সেটাই বলল যেটা সেই দিন ড্যানিয়েল আমাকে বলেছিল, কাজ শেষ হয়ে গেলে আমি মুক্ত। আমি তো জানি সে আমাকে কখনো মুক্তি দেবে না। আমি মাথা নেড়ে সম্মতি জানিয়ে মেশিনে হাত দিলাম এবং ড্যানিয়েলের কথা মতো লাল সুইচটা জোরে টান মেরে খুলে ফেললাম। সাথে সাথে যত রক্ষী ছিল সবাই চিৎকার করতে করতে কালো ধোঁয়া হয়ে উড়ে গেল। এখন শুধু আমি, ড্যানিয়েল এবং সর্দার এই কক্ষে। সর্দার এই দৃশ্য দেখে গর্জে ওঠে, চেয়ার থেকে উঠতে চেষ্টা করে, কিন্তু সে শারীরিক দুর্বলতার কারণে আমার কাছে আসার আগেই মাটিতে লুটিয়ে পড়ে, কাতরাতে থাকে। ড্যানিয়েল বলল, আমি আমার প্রিয় বন্ধুর লাশ নিরাপদ স্থানে নিয়ে যাই আয়ান। তোমাকে যেভাবে বলেছি সেভাবে এই বুড়ো শয়তানকে হত্যা করো। ড্যানিয়েলের কথা শুনে সর্দার হতবাক হয়, অশ্রুসিক্ত রাগান্বিত আবেগী চোখে তাকিয়ে থাকে। ড্যানিয়েল যাওয়ার আগে বলল, কি সর্দার, অবাক হয়ে গেলে তো? এই দিনটা দেখার জন্য বছরের পর বছর ধরে অপেক্ষা করেছি। এই দেখো, আমার প্রিয় বন্ধুর লাশ এখনও অক্ষত, কিন্তু তুমি নিজেই আজ ক্ষত বিক্ষত। এই সব কিছুতেই পেছনে আমি ছিলাম সর্দার। এখন তোমার সাথে বাকি হিসাবটা আয়ান করবে। হাসতে হাসতে আব্বুর লাশ নিয়ে ড্যানিয়েল চলে গেল। ড্যানিয়েল বলেছিল সর্দারের মৃত্যু তার বাম চোখে। বাম চোখ নষ্ট করে দিলে সর্দার সাথে সাথে মরে যাবে। দেরি করা ঠিক হবে না। বাইরের রক্ষীরা খবর পেলে আমি আর এখান থেকে বেঁচে ফিরতে পারবো না। আমি যখন সর্দারের চোখ নষ্ট করার জন্য তার দিকে অগ্রসর হলাম, ঠিক তখনই পেছন থেকে আমার মাথায় কেউ যেন সজোরে আঘাত করল। আমি মাথায় হাত দিয়ে শয়তানের পাশেই মাটিতে লুটিয়ে পড়লাম। সবকিছু অন্ধকার হয়ে গেছে, চোখ মেলতে পারছি না। কে আঘাত করলো আমাকে? এত তাড়াতাড়ি বাইরের রক্ষীরা আসারও কথা না। আমাদের প্ল্যান এমনটা ছিল না। তাহলে কে? কেউ আমার পা ধরে হেঁচড়ে হেঁচড়ে টেনে কোথায় যেন নিয়ে যাচ্ছে। অনেক কষ্টে চোখ মিলে হালকা দেখতে পেলাম এটা মিনহা। আমি আমার চোখকেও বিশ্বাস করতে পারছি না। মিনহা আমার সাথে এমনটা করবে আমি ভাবতেও পারিনি। মাথায় আঘাতটা অনেক তীব্র ছিল, খুব জোরে মারা হয়েছে। বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলাম না। মিনহার দিকে তাকিয়ে থেকেই জ্ঞান হারিয়ে ফেললাম। যখন জ্ঞান ফিরল তখন আমি একটা অন্ধকার রুমে। কোথায় আছি আমি জানি না। জানালার ফুটো দিয়ে বাইরের হালকা আলো এসে পড়ছে। মাথায় প্রচণ্ড ব্যথা করছে। কয়েকবার চেষ্টা করার পর উঠে দাঁড়াতে সক্ষম হলাম। চারিদিকে চোখ বুলিয়ে রুমের দরজা খুঁজছিলাম। এমন সময় নজর পড়ল ছোট্ট একটা আলমারির রুমে। ভালোভাবে দেখার জন্য আমি গিয়ে জানালাটা খুলে দিলাম। কাঠের জানালা, মনে হচ্ছে কত শত বছর ধরে বন্ধ হয়ে পড়ে আছে। জানালা দিয়ে আলো প্রবেশ করে রুমটাকে পুরো আলোকিত করে তুলল। বাইরে তাকিয়ে দেখলাম আশেপাশে ঘন জঙ্গল, বিশাল বিশাল দৈত্যাকার গাছ। মিনহা আমাকে কোথায় নিয়ে এসেছে? এখান থেকে বের হয়ে দেখি কোনো পথ খুঁজে পাই কিনা। তবে তার আগে ওই আলমারিটা খুলে দেখা যাক। আলমারির উপর ধুলাময় ভারী আবরণ তৈরি হয়েছে। চারপাশে মাকড়সার জালে পরিপূর্ণ। অনেক পুরনো একটা তালা লাগানো। তালাটা মরিচা ধরে গিয়েছে। একটু টান দিতেই তালাটা ভেঙে কয়েকটা টুকরো হয়ে গেল। আস্তে করে আলমারিটা খুললাম। অনেক সুন্দর করে গোছানো একটা লাল জামা আর একটা ছবি রাখা ভেতরে। ছবিটা হাতে নিয়ে আমি যেন আকাশ থেকে পড়লাম। এটা কোনো ক্যামেরাতে তোলা ছবি নয়, খুব নিপুণ হাতে আঁকা ছবি। কিন্তু এই ছবির মানে কি? মিনহা এবং বৃদ্ধ সর্দার একই ফ্রেমে। কেন সর্দারকে বৃদ্ধ লাগছে না ছবিতে? অনেক আগের ছবি, তবে আমার চিনতে সমস্যা হলো না। কিন্তু মিনহা সর্দারের পাশে কেন? সর্দারের সাথে মিনহার কি সম্পর্ক? জামাটা বের করে দেখলাম, লাল টকটকে রাজকীয় জামা। কিন্তু কার এই জামাটা? এইসব প্রশ্নের উত্তর শুধু মিনহাই দিতে পারবে আমাকে। আমি ছবি আর জামা আবার আলমারিতে রেখে বাইরে বেরিয়ে এলাম। চারিদিকে শুধু গাছগাছালির আবরণ। কোন দিকে যাব? মিনহা আমাকে এখানে কেন নিয়ে এলো? কোথায় সে? আমি এখানে আয়ান।
আমাকে খোঁজার দরকার নেই, আমি চলে এসেছি। মিনহার কণ্ঠ শুনে চমকে গেলাম। পেছনে তাকিয়ে দেখি মলিন মুখে দাঁড়িয়ে আছে। সুন্দর পরীর মতো মুখটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আমি কিছু বলতে যাব তার আগেই আমাকে থামিয়ে দিয়ে বলল, আমি জানি আয়ান, তোমার মনে হাজারো প্রশ্ন। আমি কেন এটা করলাম, তোমাকে এখানে কেন নিয়ে আসলাম। তুমি হয়তো আমাকে বিশ্বাসঘাতক ভাবছ। তোমার সব প্রশ্নের উত্তর আমি দেব, তবে তার আগে আমার সাথে তোমাকে এক জায়গায় যেতে হবে, যেখানে গিয়ে আমি তোমার সব প্রশ্নের উত্তর দিব, কোনো দ্বিধা ছাড়াই। মিনহা, তুমি আমার সাথে যা করেছো তারপরেও তোমাকে বিশ্বাস করব আমি? এটা কিভাবে ভাবতে পারলে? আমি তোমার সাথে কোথাও যাব না। তুমি অনেক বড় ক্ষতি করে ফেলেছ আমার। সর্দারকে তুমি বাঁচিয়ে দিয়েছ। আমি কেন সর্দারকে মারার সময় তোমাকে বাধা দিলাম সেটা জানতে হলেও তোমাকে আমার সাথে যেতেই হবেই। তোমাকে আমার সাথে যেতে হবেই। আর যদি যেতে না চাও সেটা তোমার ইচ্ছে, কিন্তু সারা জীবন মনের ভেতর এই প্রশ্নগুলো ঘুরপাক করবেই। তোমার ভেতর থেকে তোমাকে কুরে কুরে খাবে। ঠিক আছে, চলো, তবে এবার আর কোনো বিশ্বাসঘাতকতা করো না। আমি শুধু সত্য জানার জন্য তোমার সাথে যাচ্ছি। আশা করি আমি সত্যটাই জানতে পারবো। মিনহা আর কোনো কথা না বলে হাঁটা শুরু করলো ঘন জঙ্গলের সরু পথ ধরে। আমি মিনহাকে অনুসরণ করতে লাগলাম। এত বড় জঙ্গল, অথচ পশু পাখি নেই, এমনকি একটা পোকামাকড় পর্যন্ত চোখে পড়ছে না। প্রায় অনেকক্ষণ হাঁটার পর ছোট একটা নদীর সামনে এসে মিনহা থেমে গেল। নদীর পাড়ে একটা গাছের নিচে কারো দিকে ইঙ্গিত করল মিনহা। আরে, এ তো বাবা। গাছের নিচে বাবা ধ্যানে বসে আছে। আমরা বাবার সামনে গিয়ে দাঁড়ালাম। মিনহা বলল, আমার মুখের কথা তুমি এখন আর বিশ্বাস করবে না জানি, তাই যা বলার বাবা বলবে। বাবা চোখ বন্ধ রেখেই বলা শুরু করলেন, আয়ান, তুমি ওই আলমারিতে যে ছবিটা দেখেছ সেটা সর্দার আর তার মেয়ের ছবি। মিনহা সর্দারের মেয়ে। আর তোমার সামনে যে দাঁড়িয়ে আছে সে মিনহা না, মিনহার রূপ ধারণকারী একটা আত্মা। ওর নাম হিয়াসি। সর্দারের মেয়ে মিনহা মারা যাওয়ার পর সর্দার হিয়াসির আত্মাকে নিজের মেয়ে হিসেবে দত্তক নেয় এবং তার মেয়ের রূপ ধারণ করার অনুমতি দেয়। তাকে ভালোভাবে প্রশিক্ষণ দিয়ে আমার রাজ্যে পাঠায় গুপ্তচর হিসেবে। প্রায় অনেক দিন হিয়াসি তার পালিত পিতার হয়ে গুপ্তচর বৃত্তি করে। আমাদের অনেক গুরুত্বপূর্ণ খবর সর্দারের কাছে পৌঁছে দিত। কিন্তু একদিন সে নিজেই এসে আমার কাছে হাঁটু গেড়ে বসে সব কিছু স্বীকার করে নেয়, কারণ সে আমাদের মাঝে থাকতে থাকতে উপলব্ধি করতে পেরেছিল সে ভুল করছে এবং পালিত পিতাও ভুল পথে হাঁটছে। তখন সে সর্দারের অজান্তেই আমাদের হয়ে কাজ করা শুরু করে দেয়। সবই বুঝলাম বাবা, কিন্তু মিনহা আমাকে আঘাত করেছে কি শুধু তার পালিত পিতাকে বাঁচাতে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে? আয়ান, এই মৃত্যুর দুনিয়ায় যা তুমি দেখো তা কেবল তোমার ভ্রম। এখানে বিশ্বাস বলতে কিছু নেই। কে তোমার বন্ধু আর কে তোমার শত্রু তা বুঝতে হলে তোমাকে আগে মরতে হবে। এই যে দেখো, যার কথায় তুমি এত কিছু করলে, সেই ড্যানিয়েল, সে তোমার আব্বুর বন্ধু ছিল এটা ঠিক, কিন্তু সে কখনো তোমার আব্বুর ভালো চায়নি। তোমার আব্বুর মৃত্যুর জন্য সেও দায়ী। তার মিষ্টি কথায় যে কেউ তাকে বিশ্বাস করে ফেলবে, কিন্তু তার ভেতরের মানুষটা শয়তানকেও হার মানাতে বাধ্য করবে। সে সব কিছু করেছে সর্দার হওয়ার জন্য, নিজে এই কাজ করতে পারতো না কখনোই, তাই তোমাকে দিয়ে তার কাজ করিয়ে নিয়েছে। তুমি কি ভেবেছ তোমাকে সে ছেড়ে দিত? তুমি যখন সর্দারকে মারার জন্য তার চোখ নষ্ট করতে, তখন সর্দারের চোখের রক্ত তোমার গায়ে এসে লাগতো এবং তুমি সাথে সাথে ছটপট করতে করতে মরে যেতে। এমনকি তোমার আত্মাও আর কোনোদিন জীবিত হতে পারত না। সে এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছিল। সে জানে তার সর্দার হওয়ার পর সবচেয়ে বড় বাধা তুমি হবে, তাই এই কারণেই এই মাস্টার প্ল্যান বানিয়েছিল সে। এই জন্যই মিনহা তোমাকে বারবার জিজ্ঞেস করত গোপনে তুমি কার সাথে দেখা করেছ, তার নাম কি। মিনহা তোমাকে ভয়ঙ্কর মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। মিনহা না থাকলে তোমার আত্মাও খুঁজে পাওয়া যেত না এতক্ষণে। মিনহার দিকে তাকিয়ে দেখলাম নিচের দিকে মাথা দিয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটাকে আমি কত কথা শুনিয়েছি অকারণে। সত্যের পেছনেও আরও সত্য থাকে। মিনহার সাথে চোখ মেলাবো কি করে আমি? যে আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচালো তাকে আমি বিশ্বাসঘাতক বলেছি, আর ড্যানিয়েলকে আমি বন্ধু ভেবেছি। আমি কিভাবে ড্যানিয়েলের ফাঁদে পড়ে গেলাম? যদি বোকার মতো নিজের ভেতরে না রেখে মিনহাকেও ড্যানিয়েলের ব্যাপারে জানিয়ে রাখতাম, তাহলে হয়তো আজ এত বড় ধোঁকা খেতাম না। মিনহা বলল, আচ্ছা বাবা, আমি তাহলে যাই এখন।
আশা করি আয়ান তার প্রশ্নের উত্তর পেয়ে গেছে। এই বলে মিনহা হাঁটা দিল। আমিও বাবার কাছ থেকে বিদায় নিয়ে মিনহার পিছু নিলাম। কিছু দূর গিয়ে মিনহা থেমে গেল এবং বলল, এখন আর আমার কাছে কি চাও? তোমার উত্তর তুমি পেয়ে গেছো। এখন আমার পিছু ছেড়ে দাও। মিনহা, প্লিজ আমাকে ক্ষমা করো। তোমাদের ভুল হয় না, কারণ তোমরা আত্মা আর আমি তো মানুষ, তাই ভুল হওয়াটাই স্বাভাবিক। আমি ভুল করেছি, একটাবার সুযোগ দাও সেই ভুল শুধরানোর। ঠিক আছে, বলো কখন কি করতে চাও? ড্যানিয়েলকে কিভাবে থামাবো? সর্দার তো মারা গেছে। তোমাকে আঘাত করার পর আমি নিজে সর্দারের চোখ নষ্ট করে তাকে মেরে ফেলেছি, কিন্তু নতুন বিপদ দরজায় এসে কড়া নাড়ছে। সর্দার মারা গেছে, তাহলে আর বিপদ কিসের? ড্যানিয়েল নতুন সর্দার হলে সবাই তাকে মান্য করবে, তার গ্যারান্টি কি? সর্দার হওয়ার জন্য আরও বড় সাধক আছে, তারা ড্যানিয়েলের বিরোধিতা করবে। বাহ বাহ, হাদারামের মাথায় বুদ্ধি আছে দেখি। তুমি যা বলেছ তা ঠিক, কিন্তু ড্যানিয়েল সবসময় আমাদের থেকে এক কদম এগিয়ে। সে জানে সবাই তাকে সর্দার হিসেবে মানবে না, তাই সে সবাইকে মেরে ফেলবে। যারা তাকে মান্য করবে তাদেরকেও মেরে ফেলবে। তারপর তোমার আব্বুর পেট থেকে সর্দারের চুল বের করে সেখান থেকে নতুন এক প্রজন্ম বানাবে, যারা হবে এই প্রজন্ম থেকে শতগুণ বেশি ভয়ানক। তারা মানুষকে ঘুমের ভেতরেই মেরে ফেলবে এবং তাদের আত্মাকে ব্যবহার করে পুরো দুনিয়াতে রাজত্ব করবে। আর তার রাজত্বের নাম হবে মৃত্যুর ঘুম। তাকে কিভাবে থামাবে বলতে পারো? কি বলছো তুমি? তার পরিকল্পনা বাস্তবায়ন করতে আমি তাকে সাহায্য করেছি, নিজের অজান্তে অনেক বড় ক্ষতি হয়ে গিয়েছে। তাকে থামাতেই হবে। আমি তাকে থামাবো, না হলে সে পুরো পৃথিবী ধ্বংস করে দেবে। এই মিশনে আমাকেও তোমার পাশে পাবে। আমরা ড্যানিয়েলকে থামাবই। এ কি, তুমি হাসছো কেন? তোমার মতলব তো ভালো ঠেকছে না। তোমার মনে কি চলছে বলো তো? না, কিছু না। তুমি আমার সাথে থাকলে তো 10টা ড্যানিয়েলকেও আমি ধুলোর সাথে মিশিয়ে দেব। আমার মনে হয় আমি তোমার প্রেমে পড়ে গিয়েছি। শেষ পর্যন্ত আমার কথাই সত্যি হলো। বলেছিলাম তুমি আমার প্রেমে পড়বেই, দেখলে তো? কিন্তু আমার প্রেমে পড়ে কোনো লাভ নেই। আমি মৃত আর তুমি জীবিত। শত চেষ্টা করেও একবার জড়িয়ে ধরতে পারবে না, এমনকি হাতটাও ধরতে পারবে না। তখন তোমার খুব কষ্ট হবে, আমি তো জানি। তবুও আমি তোমাকে ভালোবাসি। জড়িয়ে ধরা আর হাতটা ধরা না হয় আমার মৃত্যুর পর করব, তখন তো আমিও আত্মা হব। এরপরও যদি বাহানা দাও, তোমার ঘাড় মোটকে দেব। এখন আমি অনেক ভয়ঙ্কর। হয়েছে হয়েছে, আমার ভয়ঙ্কর মানব। এখন আসেন, আমাদের ড্যানিয়েলকে খুঁজে বের করতে হবে। তাকে খুঁজে না পাওয়া গেলে সেই আমাদের খুঁজে বের করে ফেলবে একদিন।